প্রিয় বান্ধবীর মুখে এমন কথা শুনে চোখ মুখ কুঁচকে ফেলেছে মনি। তাহমি মেয়েটার মুখে কোনো লাগাম নেই, যখন তখন উল্টাপাল্টা কথা বলার জন্যই তাহমি ক্যাম্পাসে বহুল পরিচিত। সে মনে চোখ পাকালো তাহমিকে। তাহমি তাতে থোড়াই কেয়ার করে। সে নিজের মতো বাদাম চিবোতে ব্যস্ত। ক্যাম্পাসে ঘাসের আস্তরণের উপর আরও ছাত্রছাত্রী নিজেদের মতো বসে আছে। ভালোবাসা দিবস নিয়ে কোনো প্ল্যান আছে কিনা জিজ্ঞেস করতেই উপরোক্ত কথাটি বলল তাহমি। ভাই তুই একটু থাম, সব সময় এমন কথাবার্তা কেমনে বলিস তুই? চল চল বাড়ি চল, ভাগ্যিস আশেপাশে কেউ খেয়াল করেনি। মন্দি বসা থেকে উঠে দাঁড়ালো। তাহমিও উঠে দাঁড়ায়। পরনে তার অফ হোয়াইট কালারের থ্রি পিস, হাতের ছোট্ট ব্যাগ, চুলগুলো লোবান করা, চোখে কাজল। দেখ বোন, তোদের মতো সুশীল আমি নই, যা করবি সেটা বলার সাহসও রাখি। আমি ভাই ভার্জিন থাকতে চাই। এসব ডেট ফেট আমার দিয়ে হবে না। বিয়ে প্রেম এগুলো হলো আজেইরা ঝামেলা, আর বেড়া মানুষ হলো উটকো ঝামেলা। আগে তোর বিয়েটা হোক, তখন তোর মুখের উপর ঝামা ঘষে দিব। এখন আপাতত বাড়ি চল, লেট হচ্ছে। মন্দির তাহমির হাত ধরে টানতে টানতে ভার্সিটির গেটের দিকে এগোতে লাগলো। তাহমি কথার জবাবে কিচ্ছু বলল না, উল্টো ভেংচি কাটল। রায়হানপুরের খানবাড়িতে আজ উৎসব মুখর পরিবেশ। ঘরের প্রতিটি কোণ যেন ব্যস্ততায় মুখর হয়ে উঠেছে। গৃহকর্মীরা দৌড়ঝাঁপ করছে, রান্নাঘরে চলছে বিশেষ আয়োজন। পরিবারের সদস্যদের চোখে মুখে উত্তেজনার ঝলক, কারণ প্রায় 6 বছর পর বাড়ির একমাত্র ছেলে শহন খান দেশে ফিরবে আজ। শহন এই বাড়ির সবার আদরের বড় ছেলে। শৈশব থেকেই সে খান পরিবারের গর্ভ। লেখাপড়ার সুবাদে তাকে বিদেশ যেতে হয়েছিল। তারপর থেকে শুধুই ফোন বা ভিডিও কলে যোগাযোগ। এতদিন পর তাকে সামনাসামনি দেখার জন্য সবার মন উতলা হয়ে আছে। বাড়ির বড়রা যেমন তাকে দেখে গর্বে গর্বিত হয়, তেমনি ছোটরাও মুখিয়ে আছে প্রিয় ভাই বা ভাইয়ার জন্য। খান পরিবারের 3 ছেলে, আসমাইন খান, ফারুক খান ও সবুজ খান। আসমাইন খান খান বাড়ির বড় ছেলে। তার একটি মাত্র ছেলে, নাম শহন খান। লেখাপড়ার কারণে সে এতদিন বিদেশে ছিল। ফারুক খানের 1 ছেলে ও 1 মেয়ে, তাহমি ও আয়ান। তাহমি বড়, আয়ান তাহমির 2 বছরের ছোট। তাহমির সামনে মাস্টার্স ফাইনাল পরীক্ষা, আর আয়ান অনার্স 3য় বর্ষে পড়ছে। সবুজ খানের একমাত্র মেয়ে তৃষা, এবারই ছোট্ট মেয়ে তৃষা সবে অনার্সে ভর্তি হয়েছে। ভাবি, আয়ান তো একাই চলে গেছে। ভাইকে নিয়ে আসার জন্য তারা তস্যই এলো না। রান্নাঘরে খান পরিবারের 3 গিন্নি ব্যস্ত সময় কাটাচ্ছেন। সূর্য এখন মাথার ওপরে, সময়টা দুপুর। রান্নাবান্না প্রায় শেষের দিকে। আমেনা খানের কথায় শহনের মা মারিয়া খান মুস্কি হাসলেন। সেটার বলতে হয় আমেনা, আয়ানের তো ভাই অন্ত প্রাণ। তা ঠিক বলছো। রান্নাবান্না শেষ, এখন চলো গোসল করে নামাজ পড়ে নি। ছেলেটা যখন তখন চলে আসবে। আমিনার কথায় সম্মতি জানালেন মারিয়া। তামান্না খাবারগুলো ডাইনিং টেবিলে রেখে আসেন এবারই ছোট বউসে। তিশান মা, তুমিও যাও, গোসল সেরে নাও। বাড়ির ছেলে মেয়ে পুরুষরা এলে তো হট্টগোল লেগে যাবে। যাচ্ছি ভাবি। তামান্নাকে বলে করে আমিনা ও মারিয়া রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। ধূপধাপ শব্দ করে রান্নাঘরে প্রবেশ করল তাহমি। তামান্না তাহমিকে দেখে মুস্কি হাসলেন। ভাবি ঘরে গেছি তাহমি, তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবারই দিচ্ছি। ঠিক আছে ছোট মা, তাড়াতাড়ি দাও, আজ অনেক খিদে পেয়েছে। রান্নাঘর থেকে বেরিয়ে সিঁড়ির দিকে এগোতে এগোতে বলল তাহমি। তামান্না গলা উঁচিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, তুই আয় তাড়াতাড়ি। তাহমির জন্য খাবার পেরে রান্নাঘরের অবশিষ্ট কাজগুলো করতে লাগলেন তামান্না। ভদ্রমহিলা ভীষণ কাজ পাগল। কাজ না থাকলেও খুঁজে খুঁজে ছোটখাটো কাজ করাই ওনার স্বভাব। তপ্তরোদে গাড়ির দরজার বাইরে দাঁড়িয়ে আছে আয়ান খান। এয়ারপোর্টে আনতে যাওয়ার কথা থাকলেও শহরের বারণে আর যায়নি আয়ান। এতদূর থেকে ঢাকা গিয়ে নিয়ে আসার কোনো দরকার নেই বলেই জানিয়েছিল শহন। অগত্যা ভাইয়ের কথায় রায়হানপুর হাইওয়েতে এসে দাঁড়িয়ে আছে আয়ান। এখান থেকে সব জায়গার বাস চলাচল করে। ঢাকা থেকে আসতে গেলেও এখান দিয়েই গাড়ি যেতে হবে। আয়ান ছোট থেকেই শহনের ভক্ত। তৃষা ও শহনকে ভীষণ পছন্দ করে। ছোট থেকে তৃষা শহন ও আয়ানের ভীষণ আদরের। মেয়েটা একেবারে চুপচাপ নম্র স্বভাবের। আর তাহমি আলাদা। তাহমির সাথে সবার সম্পর্কই সাপি নেওলে। কেবল তৃষার সাথে একটু ঠিকঠাক। আয়ানের সাথে যতটা না ঝামেলা হয়, শহনের ক্ষেত্রে তার 3 গুণ বেশি ঝামেলা হতো। সোজা কথায় শহনকে 2 চোখে দেখতে পারে না তাহমি।
অবশ্য সহনও তাহমিকে অপছন্দ করে। তাহমির অতিরিক্ত চঞ্চলতা, নির্লজ্জতার জন্যই এমন অপছন্দ। তার উপর তাহমির মতো টক্সিক মেয়ে এ তল্লাটে দুটো নেই। নিজের কোনো জিনিস আয়নকে পর্যন্ত ধরতে দেয় না। এদিক সেদিক তাকাতে তাকাতে আচমকা বাস থামতে দেখে নড়ে চড়ে উঠল আয়ান। ঢাকার বাস এটা। হ্যাঁ, এই বাসে করেই শহরের আসার কথা ছিল। আয়ান দৌড়ে বাসের কাছে গেল। কিছুক্ষণের মধ্যে শহরকে দেখতে পেল। লম্বা চওড়া এক সুদর্শন যুবক, পরনে তার কালো রঙের শার্ট, সাথে জিন্স, চুলগুলো জেল লাগানো, চোখে সানগ্লাস, হাতে একটা ঘড়ি। বাস থেকে নেমেছে সে। কন্ট্রাক্টর লাগেজ নামাতে সাহায্য করছে শহনকে। আয়ান গিয়ে সামনে দাঁড়িয়েছে কেবল। আয়ান, এতগুলো বছর পর আয়ানকে দেখে দুহাত বাড়িয়ে বুকে জড়িয়ে ধরল শহন। আয়ানও বেজায় খুশি। হ্যাঁ ভাইয়া, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। তুই কেমন আছিস বল? অনেক ভালো ভাইয়া, তুমি ফিরেছো, কি যে খুশি খুশি লাগছে। পাগল একটা। ভাইয়ে ভাইয়ে জড়াজড়ি শেষে সবগুলো লাগেজ দুজন ভাগাভাগি করে হাতে নিল। একসাথে নিলে তাড়াতাড়ি হবে, চল। আয়ানও হাসল। দুই ভাই জিনিসপত্র গাড়ির পেছনে তুলে নিজেরা সামনের সিটে বসলো। ড্রাইভিং সিটে যথারীতি আয়ানই বসেছে। কিছুক্ষণের মধ্যেই গাড়িতে স্টার্ট দিল আয়ান। আপু, তুমি একাই খেয়ে নিচ্ছ? ডাইনিং টেবিলের পাশে এসে দাঁড়ালো তৃষা। তাহমি গ্রোগ্রাসে গিলতে ব্যস্ত। খিদে সহ্য করতে পারে না মেয়েটা। খাওয়ার মধ্যে বিরক্ত করাও অপছন্দ তার। খাবার কি দোকলা খায় নাকি? তৃষা একটা চেয়ার টেনে বসলো। তাহমি নিজের মতো খাচ্ছে। শহন ভাই এলে সবাই একসাথে খেতাম, সেজন্য বললাম। শহনের নাম শুনে ভ্রু কুঁচকে তাকালো তাহমি। তৃষা এক গ্লাস পানি হাতে নিয়ে খাবার পায়তারা করছে। এমন সময় তাহমি বলল, ও আসবে বলে কি গোটা রাজ্যের মানুষ না খেয়ে বসে থাকবে? আর ও তো নিজে একটা রাক্ষস, বক রাক্ষস। আমার ভাগের খাবার কম পড়ে গেলে কি করব বলো? তাহমির কথায় বিষম খেল তৃষা। তাহমি তৃষার মাথায় হাত দিয়ে বলল, সাত 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 কেমন করে পানি খাস? একটু বুঝে শুনে খাবি তো। আরে মিনিট দুয়েক পর তৃষার কাশি কমলো। তাহমি আবার খাচ্ছে। এমনিতেই খাবার কম খায় মেয়েটা, তবে অল্প খাবার খেতেও অনেক সময় লাগে। শহন ভোজন রসিক মানুষ, সেটা ঠিক আছে, কিন্তু তাহমির অমন কথায় তৃষা হাসি আটকাতে পারেনি। ফলশ্রুতিতে বিষম খেলো আর কি। তুমি তাহলে খাওয়া শেষ করো, আমি যাচ্ছি। কই যাবি? আয় তোকে খাইয়ে দিব। না গো আপাই, আমি ভাইয়াদের সাথেই খাবো। তৃষা বসা থেকে উঠে দাঁড়ালো। তাহমি নিজের প্লেটের শেষ ভাতটুকু মুখে পড়ে গমগমে গলায় বলল, যা ভাইদের পাগলা বোন। আমার বাবা পেট ঠিক তো, সব ঠিক। এখন একটা লম্বা ঘুম দিলেই শান্তি। এখন ঘুমাবে তুমি? না, নাচবো। সহন আসবে না, এই জন্য স্পেশাল নাচে প্র্যাকটিস করব, যাতে বাড়িতে ঢোকার সাথে সাথে তোদের আদরের ভাইকে নৃত্য প্রদর্শন করতে পারি। ঠিক কাচ্ছেন না? তাহমি সবগুলো দাঁত বের করে মাথা দুদিকে নাড়িয়ে এমনভাবে বলল কথাটা। তৃষা ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল কেবল। তাহমি দাঁড়ালো না। ওনায় হাত মুছতে মুছতে ডাইনিং রুম থেকে বেরিয়ে দোতলার দিকে এগোলো সে। শহন বাড়িতে পৌঁছানো মাত্র সারা বাড়িতে হইচই লেগে গেছে। আসমাইন খান, ফারুক খান, সবুজ খান সবাই বাড়িতে চলে এসেছেন। তৃষা আর আয়ান তো শহনের পিছু পিছু ঘুরছে। বেচারা একটু ফ্রেশ হয়ে এসেই বসার ঘরে বসেছে। তিন মা তো খাবার দাবার খাওয়াতে ব্যস্ত হয়ে গেছেন। ভাত খাওয়ার পরেও হরেক রকম মিষ্টি আর পায়েস খাওয়াতে উঠে পড়ে লেগেছেন মারিয়া ও তামান্না। মেঝোমা, আমি এত মিষ্টি খেতে পারি না গো, এমনকি পেট ভরে গেছে। ওগুলো বরং পরে খাবো। মারিয়া খান শহরের মাথায় হাত বুলিয়ে দিলেন। তামান্না মিষ্টি আর পায়েসের বাটিগুলো তৃষাকে নিয়ে রান্নাঘরে রেখে আসতে যাচ্ছেন। ঠিক আছে, তুই বরং রুমে যা এখন। হ্যাঁ রে সোহন, অনেক জার্নি করে এসেছিস, একটু ঘুমিয়ে নিলে ভালো লাগবে তোর। ছোট চাচার কথায় মুস্কি হাসল শহন। আসমাইন খান এদিক ওদিক তাকিয়ে মারিয়াকে জিজ্ঞেস করলেন, মেজো বউ, তহমি কই? এতক্ষণ হয়ে গেল, এর মধ্যে একবারও দেখলাম না। তাহমির কথায় নড়েচড়ে উঠল শহন। অনেকদিন হলো বিচ্ছুটাকে দেখেনি। মারিয়া জবাবে বললেন, কলেজ থেকে ফিরে খেয়ে দিয়ে নিজের ঘরে ঢুকতে দেখলাম, তারপর কোনো সারা শব্দ নেই। আপাই ঘুমিয়েছে হয়তো, আমাকে বলেছিল ঘুমাবে। বাবা, তা এমনিতে তো এমন সময় ঘুমাতে দেখি না, আজ এত ঘুম পেল কেন? ফারুক খানের কথায় হাসলেন আজমাইন খান। শহন চুপ করে আছে। তাহমির ঘুম আজ ছুটিয়ে দেবে সে। অয়ন তৃষার সাথে চকলেট ভাগাভাগি নিয়ে কথা বলতে ব্যস্ত। দুজনেই চকলেট পাগল। আচ্ছা, আমি ঘরে গেলাম।
সহন বসা থেকে উঠে দাঁড়ালো। সবাই নড়ে চড়ে উঠলেন। বাবার কথায় মুচকি হেসে স্থান ত্যাগ করল সহন। দোতলার দ্বিতীয় ঘরটা তাহমির ছিল, সহনের তার পরের ঘরটা। সহন দ্রুত পায়ে সেদিকে এগোলো। ঘরের সামনে এসে দেখলো দরজা ভিজিয়ে রেখেছে তাহমি। ভেতর থেকে লক করেনি। মুচকি হাসলো সহন। ঘুম ভাঙলে তাহমির রিয়েকশনটা কেমন হবে সেটা ভাবতে পৈশাসিক আনন্দ লাগছে সহনের। দরজা খুলে পা টিপে টিপে রুমে ঢুকলো সহন। তাহমি কম্বল মুড়ি দিয়ে আছে, চেহারা ভালো করে দেখা যাচ্ছে না। সহন আস্তে করে চেহারার উপর থেকে কম্বল সরাতেই চমকালো। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তাহমি। শহরের অবাক দৃষ্টিতে তাকানো দেখে ফিক করে হেসে উঠল সে। বোকা বনে গেল সহন। মুহূর্তে মেজাজ খারাপ হয়ে গেল ছেলেটার। বদের হাড্ডি, তুই কি ভেবেছিলিস আমার সাদের ঘুম ভাঙিয়ে খুব মজা দিবি, তাই না? তাহমি শোয়া থেকে উঠে বসেছে। সহন বসেই আছে। বদের হাড্ডি আমি নাকি তুই? এখনো ভালো হতে পারলি না? বড় ভাইকে ভাই বলে ডাকিস না কেন? তুই বুড়ো, সর এনতে। তাহমি ভেঙচি কাটলো। সহন বসা থেকে উঠে দাঁড়ালো। ড্রেসিং টেবিলের দিকে এগোলো। চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিল একটু। গুনে গুনে তোর থেকে 1.5 বছরের বড় আমি। এখন কি তোকে বড় বলে মানতে হবে? অবশ্যই, নইলে তোর জন্য যে জিনিসপত্র নিয়ে এসেছি সেগুলো তৃষাকে দিয়ে দেব। তাহমির চোখ চকচক করে উঠল। গিফটগুলো কিছুতেই হাতছাড়া করা যাবে না, নম্র স্বরে বলল। ভাইয়া তুই কত ভালো, ভালোর চেয়েও ভালো। ইস, কি বিশ্রী প্রশংসা! প্রশংসা করতেও শিখিসনি? তাহলে কি আবার স্কুলে ভর্তি হব? সহন হাসল। তাহমির উদ্ভট পোশাকের দিকে এতক্ষণ খেয়াল করেনি। কামিজের সাথে পাজামা পরেনি, পরেছে একটা স্কার্ট, কোমরে ওড়না পেঁচিয়ে রেখেছে। স্কুলে পরে ভর্তি হবি, আগে বল এসব কি পড়েছিস? তাহমি নিচের দিকে তাকালো, সিনেমাটিক ভাবে হাসলো, ঢং করে বলল। তাহলে কি সব করব? এটাকে ফ্যাশন বলে। এসব ফ্যাশন, এসব বাদ দিয়ে নর্মাল পোশাক পরবি। আমি ঘরে বসে নর্মাল পোশাক পরি না। কেন? কারণ আমি তো নর্মাল হতে চাই না। শহর কি বলবে বুঝতে পারছে না। মেয়েটা নির্লজ্জ, ঠোঁটকাটা, টক্সিক সেটা ঠিক আছে, কিন্তু মাথা খারাপ হলো কবে থেকে? তুই ঘুমা, আমি একটু আসছি। শন ঘর থেকে বেরিয়ে যেতে চাইলে তাহমি গিয়ে সামনে দাঁড়িয়ে বলল, এখানেই ঘুমা। ঘুম ভেঙে গেলে আমার গিফট দিয়ে তারপর নিজের রুমে যাস। তোর সাথে এক রুমে ঘুমাবো? পাগল না আমি? ঘুম থেকে উঠে তোদের সব গিফট বুঝিয়ে দেব তাহমি। এবার সর সামনে থেকে। কুত্তা কোথাকার বজ্জাত একটা। শহন তাহমিকে সরিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার পর উপরোক্ত কথাটি বলল তাহমি। নেহাত গিফটের আশায় ভালো ব্যবহার করলো শহনের সাথে, নইলে খবর ছিল আজ। দুপুরে খটখটে রোদে ফিকে হয়ে এসেছে। চারিপাশে ছড়িয়ে পড়েছে সোনালি আভা। হালকা শীতের ছোঁয়া এখনো টিকে আছে, তবে বাতাস বসন্তের আগমনী বার্তা। একটু মিষ্টি গন্ধ, যেন কেয়া আর শিউলি ফুলের মিশেলে সেই মিষ্টি গন্ধ। লোকজনের ব্যস্ততা এখন কিছুটা কমে এসেছে। দোকানের সামনে দাঁড়িয়ে থাকা চাওয়ালার স্টোভ থেকে ধোঁয়া উঠছে, সঙ্গে এলাচ দারুচিনির গন্ধ। কয়েকজন তরুণ বসে আছে বেঞ্চে, কারো হাতে নতুন বই, কেউ বইমেলা নিয়ে আলোচনা করছে। ফেব্রুয়ারি মাস জুড়ে চলে এই মেলা। তরুণদের মধ্যে সেসব নিয়ে কথাবার্তা চলছে। পাশেই একদল বৃদ্ধ তাসের আসর জমিয়েছে, তাদের মধ্যে রাজনীতি আর পুরনো দিনের গল্প চলছে। রাস্তার ধারে স্কুল ফেরত শিশুদের কোলাহল, তাদের ফিতার বাঁধন খুলে এসেছে। কেউ খালি পায়ে দৌড়াচ্ছে, কেউ দোকানে দাঁড়িয়ে চকলেট কিনছে। ছোটখাটো হকার বিক্রির জন্য নিয়ে এসেছে বাতাসা, চিনির মোয়া আর তিলের খাজা। ঘুমের মধ্যে আচমকা চোখে মুখে পানির ছিটে লাগতেই হুড়মুড় করে শোয়া থেকে উঠে বসল শহন। কি হলো বুঝতে সময় লাগলো কিছুটা। পিট করে চোখ মেলে তাকালো সামনে। সবগুলো দাঁত বের করে দাঁড়িয়ে আছে তাহমি। ওর পেছনে আয়ান আর তৃষা, তবে ওরা দুজন ভয়ে ভয়ে আছে, সেটা ওদের দৃষ্টি জানান দিচ্ছে। এটা কি হলো? মেজাজ বিগড়ে গেছে শহরের। তাহমি গদগদ বচনে বলল, ঘুম ভাঙানো হয়েছে খুবই সম্মানের সহিত, কোনো প্রকার আঘাত করা ছাড়া। ফাজিল একটা, তোরাও এসেছিস, কিছু বলবি? আয়ান শহরের পাশে বসলো, ভাইয়ের কাঁধে হাত দিয়ে টিপতে লাগলো। তৃষাও পাশে বসেছে। তাহমি একাই দাঁড়িয়ে আছে। আমাদের গিফটগুলো কখন দিবে ভাইয়া? দীর্ঘশ্বাস ছাড়ল শহন। শয়তানগুলো এজন্য ঘুমটা নষ্ট করলো। দাঁড়া। শহন বিছানা থেকে নেমে গিফটের জন্য বরাদ্দকৃত লাকেজটা গিয়ে খুলল। আয়ান, তৃষা, তাহমি গোল হয়ে দাঁড়িয়েছে।
আয়ানের জন্য ফোন, ঘড়ি, সাথে পারফিউম এনেছে সহন। তৃষার জন্য মেকআপ ও স্কিন কেয়ার সেট, সাথে ল্যাপটপ। দুজনেই উপহার পেয়ে দারুণ খুশি। ধন্যবাদ ভাইয়া, আমরা এখন আসি। হ্যাঁ যা। তৃষা আয়ান গিফট পেয়ে মহা খুশি। খুশিতে গদগদ ভাব নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল দুজন। তাহমি উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে কি গিফট দেবে সেজন্য। সহন তাহমির দিকে তাকিয়ে হাসলো। লাকেজ থেকে একটা শাল বের করে ওর দিকে ছুঁড়ে মারল। এই নে ধর, তোর জন্য শাল আনলাম। শাল? আয়ান তৃষার জন্য এত কিছু আর ওর জন্য কিনা শাল? রাগে থরথর করে কাঁপছে তাহমি। পারলে শহরকে ভর্তা করে খেয়ে ফেলতো। এই শালবাল দিয়ে কি করব? শীত প্রায় শেষ, ধুরবাল। সহন ঠোঁট কামড়ে হাসে। তাহমিকে জ্বলতে দেখলে আলাদা রকমের শান্তি লাগে। আহারে, এই নে তোর শাল, লাগবে না আমার ইকবাল। তাহমি সহনের গায়ে শালটা পেঁচিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। সহন শব্দ করেই হাসছে এখন। একটু রেগে থাকুক, আপাতত আবারও ঘুমোবে সহন। রাতে এই পাগলিকে দেখে নেবে। সন্ধ্যা নেমেছে। খানবাড়িতে ঘটক এসেছিল বিকেলে। এবারের বড় মেয়ে তাহমির জন্যই ঘটকের আগমন। এ নিয়ে কতবার ঘটক সাহেব এলেন গেলেন তার হিসেব হয়তো তিনি নিজেও জানেন না। বিয়ে নিয়ে মারাত্মক অ্যালার্জি তাহমির, তবে সেটা বড় চাচার সামনে প্রকাশ করতে পারে না। তবে পাত্রপক্ষের সামনে এমন সব কাজকর্ম করে বিয়ে আপনা আপনি ভেস্তে যায়। বারান্দায় দাঁড়িয়ে আছে তাহমি। রাতের মফস্বল শহর বড্ড নীরব, একেবারে শুনশান নীরবতা চারিদিকে। মাঝে মধ্যে দু একটা কুকুরের ডাক শোনা যাচ্ছে কেবল। কখনো সখনো রাস্তাঘাটে লোকজনের হাঁক ডাকও শোনা যাচ্ছে। খানিকক্ষণ আগে বড় চাচি এসে বলে গেছেন আগামীকাল পাত্রপক্ষ দেখতে আসবে। সামনে পরীক্ষা, কি দরকার এখন এসবে? অবশ্য পরিবারের লোকজনের কাছে দরকার বলেই বিয়ের কথা ভাবছেন তারা। তাহমি নড়ে চড়ে উঠল। খোলা চুলগুলো মৃদুমন্দ বাতাসে দুলছে। বড্ড জ্বালাতন করছে তাকে। এমনিতেই বিয়ে নিয়ে প্যারা, তার মধ্যে শহরের থেকে একটা শাল গিফট পাওয়া। সবখানে নিজেকে উত্তাভাগ্যের অধিকারী মনে হচ্ছে তাহমির। কিরে শাকচুন্নি, এখানে শটান হয়ে দাঁড়িয়ে আছিস যে? শহরের কথায় পেছন ফিরে তাকালো তাহমি। ইচ্ছে করছে বেটার গলা টিপে দিতে। তোর ঘাড় মটকাবো, সেই জন্য দাঁড়িয়ে আছি। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। শহরে ঠেস দিয়ে কথা বলার কারণ ভালো করে বুঝতে পারছে তাহমি। বিয়ের কথাবার্তা চলছে, সেজন্যই এরকম বলল সহন। তাহমি লম্বা নিঃশ্বাস ফেলল। হুট করে সহনের চুলগুলো টেনে দিল। ব্যথায় মৃদু শব্দ করে উঠল সহন। সেদে সেদে ঝামেলা করতে আসবি না একদম সহন ভাইয়া। বাড়িতে এসছিস ভালো কথা, আমার পেছনে লাগবি না একদম। সহন ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। মেয়েদের হাতে মার খেতেও হচ্ছে এই জীবনে। সব জায়গায় সমান অধিকারের কথা বলা হয়, তাহলে মারামারির ক্ষেত্রেও সমান অধিকার বজায় রাখা দরকার। ব্যাস। সহন তাহমির চুল ধরে মারল এক টান। তাহমি চিৎকার করে উঠে সহনের চুল চেপে ধরল। তারপর শুরু হলো দুজনের চুল টানাটানি মিশন। তাহমি ব্যথায় চিৎকার করছে আর সহনের চুলগুলো উগড়ে দিচ্ছে। সহন চোখ মুখ খিচিয়ে আছে। তাহমি তুই ছাড়, আমিও ছেড়ে দিব। তুই ধরলি কেন আগে? আমি ধরিনি আগে, তুই আগে চুল ধরে টান মেরেছিস। বজ্জাচ্ছে আমরা, ছাড় চুল, চুল ছাড় বললাম। সহন ছাড়ল না। তাহমিও তো কম যায় না। এদিকে ওদের চেঁচামেচি শুনে আয়ান ঘর থেকে ছুটে এসেছে। বোনের ঘরে ঢুকেই এমন দৃশ্য দেখবে ভূতেও ভাবেনি সে। এমন ভাবে দুজন দুজনের চুল ধরে টানাটানি করছে দেখে মনে হচ্ছে ছোট বাচ্চাদের মধ্যে ঝগড়া লেগেছে। আপাই, কি করছো? ভাইয়াকে ছাড়ো। তুই সরায়ান, ইচ্ছে আমরা বেশি বোঝে, বাড়ি ফিরেই আমার সাথে ঝামেলা করা। আমার নাকি পাখা গজিয়েছে। বেয়াদব একটা, তোর সাথে মজা করাও পাপ হয়েছে। কি সব ভাষা স্যামরা। তুই বেয়াদব, তোর 14 গোষ্ঠী বেয়াদব, 14 গোষ্ঠী, তোর গোষ্ঠী সব বেয়াদব। আয়ান একবার সহনের দিকে তাকাচ্ছে, আরেকবার তাহমির দিকে তাকাচ্ছে। কেউ কারো চেয়ে কম যায় না। সহন বলল, ওরে গাধি, তোর গোষ্ঠী আর আমার গোষ্ঠী তো একই। তারপরে তোর গোষ্ঠী খারাপ। আয়ান নিজেকে অসহায় ফিল করছে। এই তুলকালাম কিভাবে থামাতে হবে সেটাই ভাবছে ছেলেটা। আয়ান আর অপেক্ষা করল না। রুম থেকে বেরিয়ে সোজা বড় চাচির ঘরের দিকে এগোলো। তাহমির বিয়েটা হয়ে গেলে শহনের বিয়েটা নিয়ে ভাববো। কি বলো শহরের বাবা? বিছানায় শুয়ে আছেন আসমাইন খান। মারিয়া চেয়ারে বসে পান চিবোতে চিবোতে বললেন কথাটা। মাঝে মধ্যে পান খাওয়া হয় ওনার। আসমাইন খান নড়ে চড়ে উঠলেন। স্ত্রীর কথার প্রতি উত্তরে বললেন, আগে তহমির বিয়ে তো হোক। মেয়েটার বিয়ে নিয়ে যা পাগলামি করে, নিজের কোনো পছন্দ থাকলেও না হয় বুঝলাম,
তা তো নেই। বিয়ে করবে না বলেও বারবার পাত্রপক্ষের সামনে পাগলামি করে। তা ঠিক বলেছ। বড় মা, আসবো? দরজার বাইরে দাঁড়িয়ে আছে আয়ান। মারিয়া সেদিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, কিছু হয়েছে? বড় মা। আয়ান ঘটনার সংক্ষিপ্ত আকারে বলল। আজমাইন খানের চক্ষু কপালে ওঠার জোগাড় হয়েছে। মারিয়া দ্রুত আয়ানের সাথে তাহমির ঘরের দিকে এগোলেন। শহর, কি হচ্ছে সব? আচমকা মায়ের কণ্ঠস্বর শুনে চমকালো সহন। তাহমিকে ছেড়ে দিল সে, তাহমিও ছাড়ল। দুজনে ভোলা ভালা চেহারা করে বলল, কিচ্ছু হয়নি তোমা। তোরা মারামারি করছিস? তোরা কি ছোট হয়ে গেলি নাকি? সহন কিছু বলার আগে তাহমি মারিয়ার দিকে এগিয়ে এসে বলল, বড় মা, তুমি ভাইয়াকে বলো আমার সাথে ঝামেলা না করতে। আমাকে ঠেস দিয়ে কথা বলছিল তখন। সহন গোপনে চোখ পাকালো তাহমিকে। তাহমি মিটি মিটি হাসে। মারিয়া খান সহনের দিকে তাকিয়ে বললেন, শহর, তুই তো বড় ভাই হয়ে এমন করছিস কেন? মিলেমিশে থাকবে সবাই। আমি ঘরে গেলাম, এসব যেন আবার না হয়। ঠিক আছে মা। দাঁতে দাঁত চেপে বলল সহন। মারিয়া খান চলে গেলেন ঘর থেকে। আয়ান চোরের মতো দাঁড়িয়ে আছে। সহন কিছু বলল না। ঘর থেকে বেরিয়ে যেতে যেতে তাহমিকে চোখ পাকিয়ে গেল ঠিকই। চুলের ব্যথায় চোখ ছলছল করছে তাহমির। চোখ মুখ ফুলে গেছে হয়তো। আয়ানও আর না দাঁড়িয়ে নিজের রুমের দিকে এগোলো। মফস্বল শহরের সকালটা খুবই শান্ত এবং তাজা। মাঘ মাসের ঠান্ডা হাওয়া একদম মনোরম। চারপাশ রাস্তার ধারে কিছু মানুষ হাঁটছে, কিছু পাখি গাছের ডালে বসে সকালের গান গাইছে। দোকানপাট খোলার প্রস্তুতি নিচ্ছে। আর নরম মিষ্টি মিষ্টি চায়ের গন্ধ বাতাসে ভেসে আসে। হালকা কুয়াশা মেঘের মতো জমে থাকা, তবে তাতে প্রকৃতির এক অদ্ভুত সৌন্দর্য ফুটে উঠেছে। গ্রামের দিকে মাঠগুলোতে শিশির জমে আছে, আর কৃষকরা তাদের কাজ শুরু করার জন্য বেরিয়ে পড়েছে। বাতাসে শীতলতার মিশ্রণ হলেও গ্রামের জীবনে একটা নতুন দিনের শুরু অনুভূত হচ্ছে। খানবাড়িতে ইতিমধ্যে রান্নাবান্না শুরু হয়ে গেছে। সকালের নাস্তার পরপরই দুপুরের রান্নার কাজ শুরু হয় এই বাড়িতে। আজও তার ব্যতিক্রম কিছু ঘটেনি। সকাল সকাল ঘটক এসেছিল। বিকেলে পাত্রপক্ষ আসবে তাহমিকে দেখতে। সেজন্য আজ ক্লাস বন্ধ তাহমির। বাসায় থেকে চেহারার দিকে নজর দিতে বলা হয়েছে তাকে। গায়ের রং কিছুটা চাপা হলে মেয়েদের অনেক ভুগতে হয়, লোকের কথাও শুনতে হয়। এই সমাজ মেয়েদের সৌন্দর্য দেখে মূল্যায়ন করে। তাহমি অবশ্য সেসব নিয়ে মন খারাপ করে না। বাইরের লোকজন কে কি বলল সেসব নিয়ে মনও খারাপ করে না। খানবাড়িতে তাহমি ভীষণ আদরের, সেজন্য গায়ের রং নিয়ে কখনো হীনমন্যতায় ভুগতে হয়নি তাকে। বিকেলবেলা পাত্রপক্ষ এসেছে বাড়িতে। বসার ঘরে বসানো হয়েছে তাদেরকে। ছেলে এবং ছেলের বাবা ভাই এসেছে মেয়ে দেখতে। পাত্র পেশায় ডাক্তার, হার্ট স্পেশালিস্ট, ঢাকায় বাড়ি। সম্ভ্রান্ত পরিবার বলা যায়। পাত্রপক্ষের আপ্যায়নে কোনো ত্রুটি রাখতে চান না আজমাইন খান। ফারুক খানও আছেন বাসায়। সবাই প্রাণপণে তাহমির বিয়েটা দিতে চাচ্ছে এবার। পাত্রপক্ষের সাথে বসে আছে আয়ান। তৃষা এক কোণায় দাঁড়িয়ে আছে। তাহমিকে সাজিয়ে দিয়ে এসেছে তৃষা। আমেনা তাহমিনার হাতে শরবতের ট্রে দিয়ে বসার ঘরে যেতে বললেন। বাধ্য মেয়ের মতো তাহমিও শরবতের ট্রে নিয়ে বসার ঘরে প্রবেশ করল। কিন্তু বিপত্তি সৃষ্টি হলো টি টেবিলে ধাক্কা খেয়ে। শরবতের ট্রে পড়ে যাওয়াতে মেয়েকে রাগ দেখালো তাহমি। বলল, আম্মা, এই টেবিলটা এখানে কে রেখেছে? আমার এই বিয়েটাও বুঝি ভেঙে গেল রে। পাত্রীর এমন আচরণে পাত্রপক্ষ হক চুকিয়ে গেছে। মেয়ের মাথায় সমস্যা আমি কিনা এটাও সন্দেহ হচ্ছে। পাত্রীর এমন আচরণে পাত্রপক্ষ হক চুকিয়ে গেছে। মেয়ের মাথায় সমস্যা আছে কিনা এটাও সন্দেহ হচ্ছে তাদের। এই বিয়েটাও ভাঙলো মানে? মেয়ের আরো বিয়ে হয়েছিল নাকি? আচমকা পাত্রের বাবার এমন প্রশ্নে উপস্থিত সবাই গুরুগম্ভীর হয়ে গেল। যে মানুষ সামান্য একটা কথায় এরকম প্রশ্ন করতে পারে তারা নিশ্চয়ই বড় মনের মানুষ না। আজমাইন খানের গায়ে লাগলো কথাটা। তাহমি চুপচাপ দাঁড়িয়ে, চোখ মুখ ভাঙিয়ে কাছে। পাত্র ফ্যালফ্যাল দৃষ্টিতে সে কান্না দেখতে ব্যস্ত। মেয়ের আগে বিয়ে হলে সেটা কি আপনাদের জানাতাম না? নাও জানতে পারেন, আজকাল কত কিছুই তো ঘটে। তাহমি ঘরে যাও। মারিয়া, খাবার দাবারের আয়োজন করো। আগে খেতে নিক, তারপর কথা হবে। এমন লোকজনের সাথে মেয়ের বিয়ে দেবে না খান সাহেব। তবে তাই বলে অতিথি বিনা আপ্যায়নে যেতে দেওয়ার মানুষ নন তিনি। আজমাইন খান এমন স্বভাবেরই মানুষ।
পাত্রপক্ষ খাওয়া দাওয়া শেষে চলে গেল। তাহমি খুব খুশি, এই বিয়েটাও ভণ্ডুল হলো। সহন বাড়িতে ছিল না বিকেলে, এত বছর পর বাড়ি ফিরেছে। এলাকার সব বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করার ছিল, সেটা করতেই সারা বিকেল বাইরে থেকে সন্ধ্যার পর বাসায় ফিরল সহন। সন্ধ্যা নেমে এসেছে, রাত হবে হবে ভাব। আকাশের গাঢ় নীল রংটা আরো গভীর হয়ে আসে, একে একে জ্বলে উঠেছে তারারা। গলি ঘুপচির ছোট ছোট দোকানগুলো শাটার আধখোলা, কিছু মানুষ শেষবারের মতো চা সিগারেটের আড্ডা সেরে নিচ্ছে। রাস্তার ল্যাম্পপোস্টের মলিন আলোয় ফাঁকা পথটা যেন আরো নির্জন মনে হচ্ছে। দূরের কোনো বাড়ি থেকে ভেসে আসা ঘুঘু পাখির ডাক আর ঝিঝির একটানা শব্দ রাতের আভাস দিচ্ছে। বসার ঘরে সোফায় বসে চা পান করছেন ফারুক খান। আয়ানও সাথে আছে, টিভি দেখতে ব্যস্ত সে। তৃষা নিজের রুমে বই পড়ছে। আমিনা খান চায়ের সাথে কিছু পকোড়া দিয়ে গেলেন মাত্র। আয়ান সেখান থেকেই একটা পকোড়া হাতে নিয়ে মুখে পুরে চিবোচ্ছে এখন। সহন বাসায় ফিরেছে একটু আগেই। নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে বসার ঘরে ঢুকলো সহন। বসো সহন। চাচার কথায় বসলো সহন। আয়ান ইশারায় পকোড়া খেতে বলল তাকে। সহনও গরম গরম পকোড়া খেতে লাগলো। তোমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে মেজো আব্বু? না রে, পাত্রপক্ষ সুবিধা ছিল না, কথাবার্তা কেমন কেমন লাগলো, সেজন্য আজমাইন ভাইয়া নিজেই বাদ দিলেন। আর তাহামি তো আছেই, লোকজনের সামনে গিয়ে এমন কর্মকাণ্ড করে। মেয়েটার এসব পাগলামি আর ভালো লাগে না আমার। এক নাগারে কথাগুলো বলে একটু জিরিয়ে নিলেন ফারুক, তারপর আবার বলতে লাগলেন, বয়স হয়েছে আমাদের, তাহামির বিয়েটা হলে বাঁচি, কিন্তু ওই মেয়ের কি সমস্যা কে জানে। খুন কবুল তো বিয়ে কবুল নাম। বেশ বিরক্তি প্রকাশ করলেন ফারুক। মফস্বল শহরে 23-24 বছর বয়সী মেয়ের বিয়ে না করা বিরাট ব্যাপার। পাড়া প্রতিবেশীর গ্রামের লোকজন সবাই কথাকথি করে, সেজন্য তাহমির বিয়েটা নিয়ে ফারুক খান এতটা উদ্বিগ্ন হয়ে থাকেন। বুঝলাম। সহনের সংক্ষিপ্ত উত্তর। ঝামেলায় ঝামেলায় তাহমির গিফটগুলো দেয়া হয়নি, সেটাই ভাবছে সহন। ভাইয়া এলাকার ছেলেপুলে মিলে পিকনিকের আয়োজন করবে, তুমি থাকবে না? কবে? কাল বাদে পরশু, মানে শুক্রবার। দরকার নেই, আমরা বাসায় পিকনিক করব। আয়নের মুখ গোমরা হয়ে গেল সহনের কথায়, মনমরা হয়ে বলল, তুমি জয়েন করবে না? ঠিক আছে, আমাকেও না করছো। আমরা ছাদে বসে পিকনিক করব, তুই, আমি, তৃষা আর তাহমি। ইচ্ছে করলে তোর বন্ধুদেরও ডাকতে পারিস। কেমন হবে? দারুণ হবে ভাইয়া। ওকে থাক, আমি একটু আসছি। আয়ান মাথা নাড়ল কেবল। সহন বসার ঘর পেরিয়ে দোতলার দিকে এগোলো। তাহমির গিফটগুলো দিতে হবে। কি রে, মন দিয়ে পড়ছিস না যে? পড়ার সময় এত মাথা চুলকাচ্ছিস কেন? বোনের অদ্ভুত প্রশ্নে থতমত খেয়ে তাকিয়ে আছে তৃষা। মাথা চুলকোচ্ছে বলেই তো চুলকাতে হচ্ছে। উকুন হয়েছে আপাই। উকুন? চোখ মুখ কুচকে ফেললো তাহমি। তৃষার পাশ থেকে উঠে অন্যদিকে গিয়ে বসলো। কালকেই ঔষধ দিবি চুলে। হ্যাঁ দেব, তুমি একটু শান্ত হয়ে বসো তো, কেমন জানি ছটফট করছো। ছটফট না রে, ছটফট না। আমি বুঝি না আমাকে বিয়ে দেওয়ার জন্য সবার এত তাড়া কেন? তুমি বাড়ির বড় মেয়ে, তাছাড়া কতদিন পর তোমার মাস্টার্সও শেষ হয়ে যাবে, বিয়ের চিন্তা করাটাই কি স্বাভাবিক না? তৃষার এত গুরু গম্ভীর কথা অপছন্দ হলো তাহমির। ফলশ্রুতিতে জোরে ধমক দিল সে। চুপ, পাকনামি। পড়তে বসিস পর। তৃষা মাথা দুদিকে নেড়ে বইয়ে মুখ গুজল। এবার এর মধ্যে রুমে সহন ঢুকলো, হাতে তার বড় একটা ব্যাগ। তাহমি, তোর রুমে চল তো একটু। ভ্রু কুচকে তাকালো তাহমি, ভ্রু নাচিয়ে ইশারায় শুধালো, কেন? সহন ইশারা বুঝে বলল, তোর জন্য গিফট এনেছি, সেগুলো নিবি না? খুশিতে তাহমি প্রায় লাফিয়ে উঠল, কিন্তু পরক্ষণেই চুপ করে দাঁড়ালো। এত আনন্দ ভালো না তাহমি, শেষে বেঁকে দেখবি কিছুই নেই, হুদাই কষ্ট পাবি তখন। মনে মনে এরকম বোঝ দিয়ে নিজেকে শান্ত করলো তাহমি। আচ্ছা চল। তৃষা আর চোখে সব দেখলো, তবে কিছু বলল না। তাহমি সহনের সাথে নিজের রুমের দিকে এগোচ্ছে, পাশাপাশি ভাইয়ের হাব ভাব বুঝতেও চেষ্টা করছে। আসলে কি গিফট দেবে? ঘরে পৌঁছে ব্যাগটা বিছানায় রাখলো সহন, বলল, ব্যাগ খুলে দেখ। তাহমি কথা বলে সময় নষ্ট না করে তাড়াতাড়ি ব্যাগ খুলতে লাগলো। ব্যাগ খুলে প্রথমে যে জিনিসটা নজরে এলো সেটা হচ্ছে চকলেট বক্স। গুনে গুনে 5টা চকলেট বক্স বের করলো তাহমি। খুশিতে গদগদ ভাব নিয়ে ব্যাগের ভেতর আর কি কি আছে সেগুলো বের করতে লাগলো তাহমি।
ল্যাপটপ, ফোন, ঘড়ি, মেকআপ সবকিছু আছে। ভাইয়া তুই এত কিছু আমার জন্য এনেছিস? তাহমির উপচে পড়া খুশি দেখে সহনা মিটিমিটি হাসে। হ্যাঁ। উফ, কি যে খুশি লাগছে রে, এই খুশিতে একটা চুমু খেয়ে নে। তাহমি ঠোঁট উঁচিয়ে শহরের দিকে এগোতেই যাবে, এর মধ্যে হাত দিয়ে ঠোঁট আটকে দিল শহর। চোখ পাকিয়ে বলল, তোর কি লাজ লজ্জা হবে না? এখনো এমনই আছিস? তাহমি ভেঙচি কাটলো সবগুলো গিফট আবারও ব্যাগে ভরতে ভরতে বলল, লজ্জা দিয়ে কি হয়? আর আমি কি বাইরের কাউকে চুমু দিতে চেয়েছি নাকি? এত চুমু দেওয়ার শখ থাকলে বিয়ে করছিস না কেন? বিয়ে করলে তো ঝামেলা মিটে যায়। হ্যাঁ ধুরবাল, বিয়ে করলে কি শুধু চুমুর জন্য করা যায়? বিয়ে মানে দায় দায়িত্ব, শ্বশুর শাশুড়ি, গোটা পরিবারের লোকজনের দেখাশোনা। বাবা রে বাবা, আমাকে দিয়ে এত কিছু হবে না। আমি একাই ঠিক আছি, মাস্টার শেষ করে একটা জব করবো আর ঘুরবো। হ্যাঁ, খান বাড়ির মেয়ে বিয়ে না করে আইবুড়ো থাকবে? সোহন ভাইয়া থামবি তুই? ফাজিল একটা, অসভ্য, সবসময় তুই তোকারি করে। শহন এসব বকতে বকতে তাহমির ঘর থেকে বেরিয়ে গেল। তাহমি বুঝতে পারছে না শহন হঠাৎ চেতা গেল কেন। অবশ্য রক্ত তো একই, চেতা স্বাভাবিক। শীতের রেশ এখনো পুরোপুরি কাটেনি, কিন্তু ফাল্গুনের আগমনী বার্তা হালকা গরম বাতাসে টের পাওয়া যাচ্ছে। রোদটা একটু ম্লান, কুয়াশার পর্দা সরে গেলেও আকাশ যেন সজাগভাবে বসন্তকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে। রাস্তার ধারে শুকিয়ে যাওয়া পাতাগুলো বাতাসের ছোঁয়ায় আলতো করে উড়ে বেড়াচ্ছে। ফাঁকা রাস্তায় দু একটা সাইকেল, গরুর গাড়ি আর রিস্কার টুকটাক শব্দ শোনা যাচ্ছে দূর থেকে। পুকুরের জলে রোদের আভা চিকচিক করছে, আর জলের ধারেই কাশফুলের শীর্ণ কার্ণগুলো বাতাসে দুলছে। দুপুরের এই নিস্তব্ধতায় শুধু শোনা যায় গাছের পাতার খসখস শব্দ আর ইটের ভাটার কালো ধোয়ার নিচ দিয়ে উড়ে যাওয়া কাকের ডাক। দূরের বাঁশবাগানের পাশ দিয়ে হালকা দুলুনি দিয়ে বয়ে যাচ্ছে একটা ধুলো ভরা পথ, যেন ফাল্গুনের প্রথম প্রহরে প্রাণ ফিরে পাওয়ার অপেক্ষায় প্রতিটি গাছপালা, মাঠ আর নদী। মাঘের শেষ দুপুরে প্রকৃতি এভাবেই যেন এক নতুন ঋতুর জন্য নিঃশব্দ প্রস্তুতি নিচ্ছে। মেয়েটার জন্য ভালো ভালো বিয়ের সম্বন্ধ আসছে। তাহমির বিয়ে না হলে তৃষার বিয়ের বিষয়ে কিছু করাও যাবে না। তোয়ালে দিয়ে হাত মুখ মুছতে মুছতে বললেন সবুজ খান। তামান্না স্বামীর দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বললেন, হ্যাঁ সেটাই, আগে তাহমির বিয়েটা হোক তারপর। কিন্তু তামান্না, তাহমি তো বিয়ে করতে চায় না। এত বড় মেয়েকে তো আর জোর করে বিয়ে দিতে পারে না। চিন্তায় ডুবলেন তামান্না। তৃষার বাবার কথা তো ঠিকই, তাহমি বাড়ির বড় মেয়ে, ওর বিয়ে হলে তৃষার বিয়ের বিষয় এগোনো যাবে। কিন্তু তাহমি তো বিয়ে করতেই চায় না, আর তাকে তো জোর করতেও পারছে না কেউ। এতগুলো গিফট দিল শহন, অথচ তাহমি তার সাথে ঝামেলা করল। এসব ভেবেই মনটা খসখস করছে তার। সেদিন যে রেগে মেগে ঘর থেকে বেরিয়ে গেল শহন, তারপর থেকে ঠিকমতো কথাও বলে না। এটা নিয়ে সমস্যা তাহমির। কেন কথা বলবি না তুই? এত ভাব কিসের তোর? বিদেশে পড়ে এসেছিস বলে যত সব ঢং। মনে মনে এরকম অনেক কথা বলতে বলতে বারান্দা দিয়ে শহনের ঘরের দিকে এগোচ্ছে তাহমি। শহন এখন ঘরে আছে, মাত্র বাসায় ফিরেছে সে। তাহমি দরজাটা ফাঁক করে উকি দিল। শহর গোসল সেরে এসেছে, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। তাহমি নিঃশব্দে ঘরে ঢুকে আচমকা বলল, টুকি। কিছু বলবি? শহন আগের মতোই আয়নার দিকে তাকিয়ে আছে। তাহমি বিছানায় পা ঝুলিয়ে বসে বলল, কেমন কথা, এমন ভাব দেখাস কেন? ভালো মতো জিজ্ঞেস করলাম, কিছু বলবি কিনা। তাতেও দোষ? হ্যাঁ দোষ, যত দোষ সহন ঘোষ। তুই বিয়ে করে বাড়ি ছাড়বি কবে চুন্নি? চোখ বড় করে ফেলল তাহমি, কোমরে হাত রেখে দাঁড়িয়ে বলল, আমি চুন্নি, তোর বউ হবে মহা শাকচুন্নি। শকুনের দোয়ায় গরু মরে না। আমি তো শকুন, তুই তাহলে গরু, বলদ গরু। হামা। শহন চমকালো, থমকালো। তাহমি ওকে বলদ গরু বলল। তাহমির হাম্বা ডাক থেমে গেল। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে সে। শহন চমৎকারভাবে মেয়েটার গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিয়েছে। চোখের সামনে থেকে সর পাজি। তুই পাজি। তাহমি শহনের পেটে ঘুষি মারল, তারপর এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। শহন চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। বসন্তের বর্ণনা যেন এক নতুন জীবন শুরু হওয়ার মতো।
শীতের কনকনে ঠান্ডা বাতাস গ্রীষ্মের উষ্ণতার কাছে পরাজিত হয়ে মৃদু আর কোমল হাওয়ার বদলে যাচ্ছে। গাছগুলোর শাখায় শিকড়গুলো আবার প্রাণ পেয়েছে, ফুলের কুড়িগুলো ফুটে উঠেছে, আর চারপাশে যেন এক অদ্ভুত সৌন্দর্য ছড়িয়ে পড়েছে। সাদা, হলুদ, লাল বিভিন্ন রঙের ফুলগুলো বসন্তের আগমনকে ঘোষণা দেয়। পাখিরা আনন্দে গান গায়, হাওয়ায় তাদের কিচিরমিচির শব্দ মিশে যায়। দিনের আলো দীর্ঘ হয় আর সন্ধ্যার নরম আলো হৃদয়ে এক শান্তির অনুভূতি নিয়ে আসে। বসন্ত এমন এক সময় যখন জীবনের প্রতিটি মুহূর্ত যেন নতুন করে শুরু হয়। দেখতে দেখতে কেটে গেছে অনেকগুলো দিন। এর মধ্যে তাহমির মাস্টার্স পরীক্ষা শেষ হয়েছে। সহন পারিবারিক ব্যবসার হাল ধরেছে। সবার জীবনই এগিয়ে যাচ্ছে, শুধু তাহমি বিয়েতে রাজি হচ্ছে না। মা, আমি বিয়ে করবো না, কতবার এক কথা বলতে হবে বলো তো? এত রাগারাগি করিস না, আগে কথা তো শুনবি। আমিনা মেয়ের হাত ধরে বললেন। তাহমি বেজায় খেপে আছে। পরীক্ষা শেষ হতেই প্রতিদিন বিয়ে বিয়ে করে জ্বালিয়ে মারা হচ্ছে তাকে। কি কথা শুনবো? আচ্ছা ধর, তুই বিয়ে করলি কিন্তু তোকে সংসার করতে হলো না, মানে কোনো কাজকর্ম, শ্বশুর শাশুড়ি এসব কোনো প্যারাই রইল না, তাহলে বিয়ে করবি? মায়ের কথার মাথা মুন্ডু কিছুই বুঝলো না তাহমি। বোকার মতো এক দৃষ্টিতে তাকিয়ে আছে কেবল। আমিনা খান ভ্রু উঁচিয়ে ইশারায় আবারও জিজ্ঞেস করলেন। তাহমি বলল, কিছুই যদি করতে হবে না তাহলে কেউ আমায় বিয়ে কেন করবে? সেসব দিয়ে তোর কোনো দরকার নেই, তুই বিয়ে করবি কিনা বল। ঠিক আছে, বিয়ে করব, শুধু শ্বশুরবাড়ি যাব না। খুশিতে জোরে সোরে হেসে উঠলেন আমিনা। মেয়েকে জড়িয়ে ধরলেন। তাহমি স্বাভাবিক চুপচাপ দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তাতেই হবে। তাহলে ব্যাগপত্র গুছিয়ে নে। কেন? তোর নানার বাড়ি যাবি? নানা বাড়ি? সেখানে গিয়ে কি হবে মা? কৌতূহলী হয়ে শুধালো তাহমি। আমিনা খান বললেন, ওখানে বসে বিয়ে হবে। ও মা, তা কেন? শুধু তুই বিয়েটা করবি মা, তারপর বাড়ি চলে আসবি, ঝামেলা শেষ। প্লিজ হ্যাঁ বলে দে। তাহমি চুপ করে রইল। কিছুক্ষণ চাতক পাখির মতো তাকিয়ে আছেন আমিনা। তাহমি মুখ খুলল। বেশ, ঠিক আছে, যাব, আমি করব বিয়ে, কিন্তু বিয়ের পর যদি বলো শ্বশুরবাড়ি যেতে হবে তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব, এই বলে দিলাম আমি। না না, শ্বশুর বাড়ি যেতে হবে না তোকে। ঠিক আছে। তাহমি আলমারি খুলল, জামা কাপড় গোছানো শুরু করলো। এই বিয়ে বিয়ে পাগলামি থেকে মুক্তি চায় সে। কাকে বিয়ে করতে হবে, কোথায় বিয়ে করতে হবে সেটা কোনো বিষয় না। সকাল থেকে আমাদের গ্রামের শেখদার বাড়ির বাতাসে উৎসবের গন্ধ। প্যান্ডেলের রঙিন কাপড়, ফুলের মালা আর ঝলমলে ফেরি লাইটে জল করছে তাহমির নানা বাড়ি। কিন্তু এই পুরো সাজসজ্জার মাঝে এক কোণে বসে আছে তাহমির মুখ যেন একদম মলিন। লাল বেনারসির আঁচল হাতে মুঠো করে ধরে আছে তাহমি। তার হাতে মেহেদির নকশা, কিন্তু মনে শুধুই এক অজানা শূন্যতা। মেয়েটার একবারও জানতে ইচ্ছে করেনি বরকে। জানলেও কি কিছু বদলাতো? এই যে বিয়ে সে করছে কেবল পরিবারের মুখের দিকে তাকিয়ে। মা বাবার চাপ, আত্মীয় স্বজনের কথার ভার, বিয়ে বিয়ে জ্বালাতন সব মিলিয়ে একরকম বাধ্য হয়ে বাইরে প্যান্ডেলের নিচে অতিথিদের ভিড়। গানের মাইক থেকে বেজে চলেছে বিয়ের গান। গ্রাম অঞ্চলে বিয়ে মানেই গান বাজনা। রান্নাঘরে ব্যস্ত সময় কাটছে আমিনার। বিরিয়ানির গন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশে। আমিনার সাথে তামান্নাও, তৃষাও আছে, শুধু নেই মারিয়া খান। তাহমি এই নিয়ে মাকে প্রশ্ন করেছিল, বড় মায়েরা কেন আসেনি? জবাবে আমিনা বলেছেন, বিয়ের সময় আসবে সবাই, ব্যাস। যে বিয়ে নিয়ে তাহমির কোনো মাথা ব্যথা নেই, সে বিয়েতে কেউ না এলেও ব্যাপার না। বেশ কিছু সময় পর বর এসেছে শব্দে মুখরিত হলো বিয়ে বাড়ি। তাহমিকে পাত্রীর বসার জন্য নির্দিষ্ট জায়গায় বসানো হয়েছে। বিপরীত দিকে বর বসেছে, তবে মাঝখানে কাপড় টাঙানো আছে, কেউ কাউকে দেখতে পারছে না। তাহমির সাথে তৃষা সহ আরো অনেকে বসে আছে। কাজী সাহেব এসে গেছেন। তাহিম বেগম, আপনি কি এই বিয়েতে সম্মত? তাহমির চোখ বন্ধ হয়ে আসে। এক মুহূর্তের জন্য মনে হয় যেন সবকিছু থেমে গেছে। যদিও বিয়েটা কেবল নামের বিয়ে, কিন্তু বিয়ে তো বারবার করবে না সে। দীর্ঘশ্বাস ছাড়ল তাহমি ভাবলো মা বাবার মুখের দিকেও তাকাতে হবে, তাদের শান্তি দরকার। সে জানে তার জীবনে কিছুই বদলাবে না এই বিয়ে দিয়ে, কিন্তু তারপরও সে এটা করবে, সবার শান্তির জন্যই করবে। তাহমি একটু নরমভাবেই বলল, কবুল। তাহমি কবুল বলার সাথে সাথে সবাই হাঁপ ছেড়ে বাঁচল।
খুশিতে সবাই আলহামদুলিল্লাহ বলছে। তাহমি তপ্ত নিঃশ্বাস ফেলে আশেপাশে সজাগ দৃষ্টি বুলিয়ে নিল একবার। বিয়ে হলো ঠিক আছে, কিন্তু একটা অপরিচিত লোককেও দেখলো না। সবাই নিজেদের লোক। আলহামদুলিল্লাহ, বিয়ে সম্পন্ন হয়েছে। কাজী সাহেবের কথায় সবাই নিজেদের মধ্যে কথাবার্তা বলতে শুরু করেছে। তাহমি নিজের মতো বসে আছে। বিয়ের যাত্রাপালা শেষ, এবার ভালোই ভালো বাড়ি ফিরতে পারলেই বাঁচে সে। তৃষা মিটিমিটি হাসে তাহমির দিকে তাকিয়ে। তাহমি সেসব খেয়াল করছে না। তিশা, তাহমিদকে নিয়ে চল, এখন বর বউকে এক জায়গায় বসাতে হবে। আয়শার কথায় নড়ে চড়ে উঠল তাহমি। আয়শা তাহমির মামাতো বোন, বয়সে তাহমির বড়, বিবাহিতা। তৃষা বলল, হ্যাঁ আপু। তাহমি কিছু বলল না। ঝামেলা যত দ্রুত চোখে ততই ভালো। কিছুক্ষণের মধ্যে বর বউকে পাশাপাশি বসানো হলো। তাহমি মাথা নিচু করিয়ে আছে। পাশের ভদ্রলোককে দেখার প্রয়োজন বোধ করছে না। সবাই নিজেদের মতো আনন্দ করছে। কি রে তাহমি, বরের দিকে তাকাবি না? আর এই যে দুলা ভাই, বরের মুখ দেখবেন না? আয়শার কথায় তাহমি এবং সহন দুজন দুজনার দিকে তাকালো। পরক্ষণে 420 ভোল্টের শখ খেলো দুজন। সাথে সাথে জ্ঞান হারিয়ে দুজন দুজনার গায়ে লুটিয়ে পড়ল। উপস্থিত সবাই কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেছে তৃষা নিজেও। এভাবে দুটোতে জ্ঞান হারিয়ে ফেলবে সেটা তো তৃষা ভাবতেই পারেনি। বর বউ বেহুশ হয়ে গেছে। মুহূর্তেই উপস্থিত আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের মধ্যে কথাটি ছড়িয়ে গেল। সবাই তাহমি এবং সহনকে নিয়ে ব্যস্ত হয়ে উঠল। আমিনাও মারিয়া ছেলে মেয়েদের এমন হাল দেখে কপালে হাত দিয়েছেন। তৃষা ও আয়া দুজনের চোখে মুখে পানির ছিটে দিচ্ছে। সবাই উদ্বিগ্ন দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দিকে। কয়েক ঘন্টা পর গাড়ির জানালা দিয়ে অন্ধকার রাস্তার পেছনের দিকে হারিয়ে যাচ্ছে। ভেতরে এক অদ্ভুত নীরবতা। তাহমি পাশের সিটে বসে আছে, তার দৃষ্টি জানালার বাইরে, কিন্তু মন যেন অন্য কোথাও। চোখে মুখে এক ধরনের অস্থিরতা লুকানো। সহন স্টিয়ারিংয়ে 2 হাত শক্ত করে ধরে আছে। চোখ তার সামনে রাস্তার স্থির। মৃদু গর্জন আর টায়ারের আওয়াজ ছাড়া অন্য কোনো শব্দ নেই। বিয়ে বাড়িতে যত আত্মীয় স্বজন ছিল সবাই খাওয়া দাওয়া শেষে বাড়ি ফিরে যাওয়ার পরপরই বর বউ বেরিয়েছে। তবে জ্ঞান ফেরার পর থেকে কেউ কোনো কথা বলেনি। খানবাড়ির সবাই ভয়ে ভয়ে আছে। এই দুজন এত চুপচাপ বিষয়টা মোটেও স্বাভাবিক না। অন্তত তাহমির তো ঝগড়াঝাটি করার কথা ছিল, কিন্তু তাহমি নিশ্চুপ। কাজটা কি ঠিক হলো ম্যাডাম? উদ্বিগ্ন কণ্ঠে শোধালেন ফারুক খান। মারিয়া চুপচাপ কাজ করছেন। স্বামীর প্রশ্নের উত্তরে ঠিক কি বলবেন সেটা তিনি বুঝতে পারছেন না এই মুহূর্তে। যা কিছু হয়েছে আজমাইন খানের ইচ্ছেতেই হয়েছে। তবে তাহমির বাবা মায়ের ইচ্ছে ছিল না তেমনটাও নয়। তাহমির এমন অস্বাভাবিক আচরণ মোটেও হজম হচ্ছে না ফারুক খানের। নীরবতা ভেঙে মারিয়া খান বললেন, যা হওয়া সেটা তো হয়ে গেছে, এখন তো এসব বলে লাভ নেই। থাকবে তো ওরা এক বাড়িতেই, আমাদের চোখের সামনে। সবকিছু ঠিক হয়ে যাবে। তাই যেন হয় মারিয়াম, সময়ের সাথে সাথে সবকিছু যেন ঠিক হয়ে যায়। চিন্তা করবেন না, সব ঠিক হবে। সহন অবুঝ না। তা ঠিক বলেছ। লম্বা নিঃশ্বাস ফেললেন ফারুক। মারিয়া খান কাজে ব্যস্ত। তাহমির সব জামা কাপড় গুছিয়ে সহনের ঘরে দিয়ে আসতে বলেছে আমিনা খান। যদিও তৃষা রেখে আসবে সবকিছু, মারিয়া শুধু গোছগাছ করে দিচ্ছেন। তাহমি আর সহন যখন বাড়ির সামনে এসে দাঁড়ালো, আকাশ তখন ধূসর নীলচে রঙে মোড়ানো। চারপাশ নিস্তব্ধ, শুধু পাতার ওপর জমে থাকা শিশিরের মৃদু ঝরঝর শব্দ আর দূরে ফজরের আজানের ধ্বনি। লম্বা যাত্রার ক্লান্তি তাদের শরীরে স্পষ্ট, তবু মনে এক ধরনের অদ্ভুত শূন্যতা। তাদের অনিচ্ছার এই বিয়েটা যেন এক শিকল হয়ে জড়িয়ে আছে দুজনকে। একসাথে পথ চললেও হৃদয়ের দূরত্ব মাইলের মতো বিস্তৃত। খানবাড়ির সকলে তাহমি ও সহনকে সানন্দে গৃহ প্রবেশ করালো। পূর্ব আকাশে সূর্য উঠেছে। ভোর রাতে ঘুমানোর ফলে খানবাড়ির সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। এখন শুধু ঘুম নেই সহন ও তাহমির চোখে। বিছানায় শুয়ে আছে সহন। তাহমি ড্রেসিং টেবিলের সামনে চেয়ারে বসা। বিয়ের গয়নাগাটি খুলে রেখেছে ড্রয়ারে। সহন সিলিং এর দিকে তাকিয়ে আছে। কি হয়ে গেল সেই নিয়ে চিন্তিত সহন। বাড়ির লোকজন কেন করলো এমন? তাহমিকে নানা বাড়ি পাঠানোর আগেই আমিনা খান সহনকে তার বিয়ের বিষয় বলেছিল। সহন কাজ পাগল মানুষ। বাড়ি ফেরার পর কাজে লেগে গেছে সে। এর মধ্যে পরিবার থেকে বিয়ের কথা বলা হলে সহনও বিনা বাক্যে বিয়েতে রাজি হয়ে যায়। সহনের পক্ষে রাজি না হওয়ার মতো কোনো কারণও ছিল না।
বাবা মায়ের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করার ফলে পাত্রের ছবিটি পর্যন্ত দেখেনি সহন, কিন্তু অন্ধবিশ্বাসের ফলাফল কেমন হতে পারে সেটা আজ এই মুহূর্তে ভালো করে বুঝতে পারছে সে। তুই কিছু জানতিস না? না। আমিও জানতাম না। এখন কি করতে চাস? নিশ্চয়ই তোর সাথে বর বউ খেলতে চাইবো না? তাহমির এমন কথায় চোখ মুখ শক্ত করে ফেলল সহন। তাহমির দিকে এগোলো। তাহমি আয়নার দিকে তাকিয়ে আছে। সহন এসে তাহমির পিছনে দাঁড়িয়েছে। আমি তোর সাথে সিরিয়াস কথা বলছি তাহমি। আমিও মারাত্মক সিরিয়াস মুডে আছি। ফাজিল একটা। তুই কি? তোর চাচাতো জামাই। তাহমি গভীর ভাবনায় বিভোর হলো। কিয়ৎক্ষণ এমন ভাবেই বসে রইল। তারপর বসা থেকে উঠে সহনের গলা জড়িয়ে ধরে বলল, চাচা তো জামাই? চাচা তো বর বলে ডাকবো তোকে। কোন দুঃখে আর গলায় হাত দিয়ে দাঁড়িয়ে আছিস? ডিভোর্স দিবি? চমকালো সহন। তাহমির মুখে এমন কথা আশা করেনি সে। শুকনো ঢোক গিলে বলল সহন, ডিভোর্স? প্রশ্নের উত্তর চাই, প্রশ্নের বদলে প্রশ্ন নয়। তাহমির চোখ মুখ দেখে ভরকে গেছে সহন। বেশ সিরিয়াস মোড়ে আছে মেয়েটা। সহনের থেকে কিছুটা দূরে সরেও দাঁড়িয়েছে। দেখ তাহমি, আমরা যতই রাগারাগি করি, ঝামেলা করি, অখুশি হই, আমরা বিয়ে ভাঙতে পারবো না। আমাদের পরিবারের লোকজনের খুশির কথা ভেবে হলেও একসাথে থাকতে হবে। পরিবারের লোকজনের খুশির জন্য একসাথে না হয়ে থাকলাম, কিন্তু আজীবন এভাবে থাকবি? সহন কি বলবে বুঝতে পারছে না। সত্যি তো, আজীবন কি এভাবে থাকা যায়? কিরে, কথা বল ভাইয়া। খুশ ভাইয়া ডাকছিস কেন? তাহলে কি ডাকবো? তোর মাথা। শোন চাচা তো বর, বিয়ে যখন হয়ে গেছে একটু একটু মানিয়ে নে। একসাথে যখন থাকতেই হবে, মুখ গোমরা করে থেকে কি লাভ? চল ঘুমাই, রাত শেষের দিকে। ঠিক আছে, মাঝখানে কি কোলবালিশ দিতে হবে? আরে না, তুই তো তুই তাহমি, তোর সাথে শোয়ার জন্য আবার মাঝখানে কোলবালিশ লাগবে কেন? তাহমি ভেঙচি কাটলো। হাসতে হাসতে ঠাস করে শুয়ে পড়ল। সহন আস্তে ধীরে শুয়ে আবারও বলল, ঘুমালাম। কি মানা করেছি নাকি? ঘুমা। ঠিকই তো বলেছিস। চোখ বন্ধ করে ফেলল তাহমি। সারাদিনের ক্লান্তি শরীরে চোখ বুজে আসছিল। এতক্ষণে বালিশে মাথা রাখার ফলে ঘুমে আচ্ছন্ন হয়ে গেল দুজনেই। বিকেলের নরম রোদ গায়ে মেখে সহন আর তার বন্ধুরা পাড়ার চায়ের দোকানে বসে আছে। দোকানের সামনে ধুলোমাখা রাস্তার কয়েকটা সাইকেল হেলান দিয়ে রাখা। পাশেই এক পাশে রাখা কাঠের বেঞ্চে বসে আছে তারা। কেউ চায়ের কাপে চুমুক দিচ্ছে, কেউ বা চায়ের কাপ হাতে নিয়ে আলগোছে নাড়ছে। আকাশে রং পাল্টে যাচ্ছে। ধীরে ধীরে সন্ধ্যা নামার আভাস। দোকানের কেটলি থেকে গরম ধোঁয়া উঠছে, সেই সাথে ভেজা চায়ের পাতায় গন্ধ বাতাসে মিশে যাচ্ছে। সহন এক হাতে চায়ের কাপ ধরে আছে, আরেক হাতে বাটিতে রাখা মুড়ি মুরগি থেকে একটা তুলে মুখে দিল। বন্ধুরা হাসে, ঠাট্টা করছে। এভাবে হুট করে বিয়ে করে ফেললো, তাও আপন চাচাতো বোনকে। বিকেলবেলা এলাকার চায়ের দোকানে বসে আছে সহন, সাথে ছোটবেলার কিছু বন্ধুরাও আছে। চায়ের সাথে আড্ডা দিতে কার না ভালো লাগে। তবে আজকের আড্ডাটা সহনের বিয়ে নিয়ে হচ্ছে। সহন যে এভাবে তাহমিকে বিয়ে করে ফেলবে মনের ভুলেও ভাবতে পারেনি কেউ। যেহেতু বিয়েটা তাহমির নানা বাড়ির এলাকায় গিয়ে হয়েছিল, সেজন্য এখানকার কেউ বিয়ের আসল রহস্য জানে না। সহনকে যে না জানিয়ে তাহমিকে বিয়ে করিয়েছে, সেসব এরা জানলে আরো হাসাহাসি করবে ভেবে সহন কিছু বলেও নি। তোরা থাম এবার। আমরা থামলে তো সবকিছু পাল্টে যাচ্ছে না বস। তুই বেটা চাচার মেয়েকে বিয়ে করেছিস, তাতে কি হয়েছে? মনে হচ্ছে দুনিয়ায় আমি প্রথম চাচাতো বোনকে বিয়ে করেছি। চাচা তাহিমা কোথায়? চাচা এইভাবে বলবিসলাম। বন্ধুদের অবস্থা দেখে শহরেরও হাসি পাচ্ছে। এদের সাথে কিছু বলে লাভ নেই। তাহমি, তুই কি এখনো রেগে আছিস? মায়ের প্রশ্নের কোনো উত্তর দিল না তাহমি। চুপচাপ নিজের মতো বসে রইল সোফায়। এবারের কারোর সাথে কথা বলতে ভালো লাগে না ওর। আমেনা ফের মেয়েকে জিজ্ঞেস করলেন, কি রে, রাগ করে থাকিস না মা, কথা বল। কিসের রাগ? কার সাথে করবো রাগ? আমেনা খান মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। তাহমির দু চোখ ছলছল করছে। এত বড় কথাটা সবাই লুকিয়ে গেছে ভেবেই খারাপ লাগছে ওর। শহরের কথা শুনলে বিয়েতে না করতো এটা ঠিক, তবে বড়দের কথা ভেবে হয়তো রাজিও হয়ে যেত। মারে, এত রাগ করে না। তোকে তো জলে ভাসিয়ে দিইনি আমরা, ঘরের মেয়ে ঘরে রেখেছি।
সহন কি খারাপ ছেলে বল? মানছি তোদের একদম বনিবনা হয় না, কিন্তু ওটা তো খুনসুটি। তবু মা একবার বলতে পারতে। মাফ করে দে মা, তোর বড় আব্বুর ইচ্ছেতে সব কিছু গোপন রাখা হয়েছিল। এভাবে বলো না। সন্তানের কাছে বাবা মা ক্ষমা চাইলে সন্তানের খারাপ লাগে। আমি চেষ্টা করব শরণ ভাইয়ের সাথে মানিয়ে নেয়ার। মেয়ের মাথায় চুমু খেলেন আমেনা। তাহমি আরেকটু ভালো করে জড়িয়ে ধরল মাকে। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। মারিয়া খানের কথায় নড়ে চড়ে উঠল তাহমি। আমেনা হেসে বললেন, ছেলের বউ হতে না হতে আমার মেয়ের দোষ খুঁজতে শুরু করেছো ভাবি? তুমিও ভালো না বড় মা, সবাই আমার সাথে 2 নাম্বারই করেছো। 2 নম্বরে না করলে এত সহজে এই 2 মিষ্টি মেয়েটাকে ছেলের বউ হিসেবে পেতাম না বড়। তাহমি জড়িয়ে ধরল মারিয়া খানকে। তিনিও পরম যত্নে বুকে জড়িয়ে নিলেন ওকে। তোমার ছেলেকে বলে দিও আমার সাথে যেন ঝামেলা না করে। হ্যাঁ হ্যাঁ বলে দেব। কার এত সাহস তাহমির সাথে ঝামেলা করবে? কার আবার? তোমার একমাত্র গুণধর ছেলে সহনের। তিনজনে একসাথে হেসে উঠল এবার। অবশেষে তাহমির মন আকাশের অভিমানে মেঘ কাটল। তবে রাত গভীর, দক্ষিণা হাওয়া বইছে। জানালার ফাঁক গলে আসা বাতাস পর্দাকে আলতোভাবে দুলিয়ে দিয়েছে। ঘর নিস্তব্ধ, শুধু ঘড়ির কাঁটার টিকটিক শব্দ ভেসে আসে। সহন সোফায় বসে বই পড়ছে। টেবিল ল্যাম্পের মৃদু আলো তার চোখে মুখে পড়েছে। বইয়ের পাতা উল্টানোর শব্দ ছাড়া সে নিশ্চুপ। বাইরে গাছের পাতায় বাতাসের মৃদু শো শো শব্দ। দূরে কোথাও একটা কুকুর ডাকলো। আবার সব চুপচাপ হয়ে গেল, যেন রাত নিজের গভীরতায় সবাইকে গিলে নিচ্ছে। তাহমি বিছানায় হেলান দিয়ে ফোন স্ক্রল করছে। মাঝে মাঝে ভ্রু কুঁচকে কিছু একটা ভাবছে মনে হয়। শহনের এত এত পড়ালেখা সহ্য হয় না ওর। কি রে, এত কি লেখাপড়া করছিস? কেন, তোর মতো কি লেখাপড়ায় ফাঁকিবাজি করেছি আমি? তোর তো পড়াশোনা ভালো লাগবেও না, গাধি একটা। এত বড় অপমান! তাহমি খেপে গেল। ফোন বিছানায় ছুঁড়ে ফেলে বসা থেকে উঠে শহরের দিকে এগোলো। সোফার সামনে দাঁড়িয়ে কোমরে হাত রেখে বলল, তোর লজ্জা করে না? আমার কেন লজ্জা করবে? অদ্ভুত। তোর বউ গাধি, তোর তো লজ্জা করা উচিত। তোর তো মান সম্মান রইল না রে আর। বিদেশ ফেরত ছেলের বউ গাধি। থতমত খেয়ে তাকিয়ে আছে সহন। এই মেয়েকে কি বলা উচিত, কি করা উচিত সেটাই ভাবছে সহন। কিরে মগা, কথা বল। এই মগা কি, কিসব ভাষা এগুলো? হইল, ঘুমাবি না? না। কেন? তুই গিয়ে ঘুমা। বড় মাকে কথা দিয়েছি তোর সাথে মানিয়ে চলবো, ভালো করে সংসার করব। সহন বসা থেকে উঠে দাঁড়ালো। মুখোমুখি দাঁড়িয়ে আছে দুজন। সংসার করবে? কেমনে করবি? ঘুমোতে ডেকে? তাহমি শহরকে অবাক করে দিয়ে ওর গলা জড়িয়ে ধরল। চোখ বড় বড় করে তাকিয়ে আছে ছেলেটা। তাহমি শহরের পায়ের ওপর পা রাখলো। এবার শহর বুঝে গেছে ওকে কি করতে হবে। ধীরে ধীরে হাঁটতে লাগলো দুজন। এভাবে বিছানা পর্যন্ত চল, দেখ আমার প্রতি প্রেম টেম জাগে কিনা। তোর প্রতি আবার প্রেম? চল চল ঘুমোতে চল। কেন, আমি কি মেয়ে না নাকি তোর মতো, মানে তোর হারবার লাগবে? হুশ, হারবার লাগবে কেন? আর এসব কি কথা তাহমি? একটু তো লজ্জা পেতে পারিস। আমার লজ্জা নেই। লজ্জা পেলে কি কেউ পুরস্কার দিবে? আর আমি কি বাইরের লোকজনের সামনে কিছু বলেছি? তোকে যে কেন এসব বলি আমি? আসলেই তো। কেন বলিস তুই? তুই আর বলবি না, বলে তুই একটা হাউন আঙ্কেল। দেব টেনে এক থাপ্পড়, ফাজিল একটা। তুই ফাজিল, তোর গোষ্ঠী ফাজিল, তোর 14 গোষ্ঠী ফাজিল। সর ঘুমাবো। শহরকে ঠেলে সরিয়ে দিয়ে নিচে শুয়ে পড়ল তাহমি। রাগে একটা বালিশ নিয়ে তাহমির পিঠে ছুঁড়ে মারল শহন। ঝড়ের বেগে তাহমি শহনের পিঠে এক ঘুষি বসিয়ে দিতেও শহরকে টনক নড়ল। মারার সময় টেরও পায়নি। তুই কাল থেকে আমার রুমে থাকবি না, মেরে ভর্তা করে ফেলবো নইলে। শহর ফুসতে ফুসতে বালিশ নিয়ে সোফায় শোয়ার জন্য চলে গেল। তাহমি চুপচাপ শুয়ে আছে। মনে মনে মহা খুশি হয়েছে সে। মারামারি করে জিততে পেরেছে, এটাই বড় কথা। শহর কোথায় ঘুমোলো সেটা ব্যাপার না আপাতত। সকাল সকাল নিজের ঘরে সব জামা কাপড় নিয়ে রেখেছে তাহমি। শহরের কথা মতো আজ থেকে আর ওর ঘরে থাকবে না সে। মনে মনে অবশ্য খুশি হয়েছে তাহমি। কয়েকদিন অন্তত নিজের রুমে থাকা যাবে। এই 2-3 দিনেই শহরের ঘরটা অসহ্যকর লাগছে ওর। নিজের বিছানায় শুয়ে আরামে চোখ বন্ধ করে রেখেছে তাহমি। তৃষা বিষয়টা খেয়াল করেছে বটে। বোনের ঘরে এসেছে সে। আপাই, চোখ মেলে তাকালো তাহমি। হাত দিয়ে ইশারা করে ঘরে ঢুকতে বলল তৃষাকে। তৃষাও চুপচাপ ঘরে ঢুকে তাহমির পাশেই বসল।
আবার তুমি এই ঘরে এলে? ভাইয়া কিছু বলেছে? হ্যাঁ বলেছে, সে আমায় অপমান করেছে। চোখ বন্ধ করে রেখেই বলল তাহমি। ভাবনাখানা এমন যেন চোখে শশা দিয়ে শুয়ে আছে সে। কি বলেছে? বলেছে আমি যেন তার ঘর থেকে বেরিয়ে যাই। কত বড় অপমান! এই জন্যই ওর সাথে বিয়ে দিয়েছে আমায়, না যেন অপমানিত হই আমি। তৃষা কি বলবে বুঝতে পারছে না। শহনকে যেমন চেনে তৃষা, তেমনই তাহমিকেও চেনে। নিশ্চয়ই তাহমি এমন কিছু করেছে যাতে শহরের মেজাজ খারাপ হয়ে গিয়েছিল, সেজন্য এমন কথা বলেছে। আপাই তুমি শান্ত হও, আমি শহন ভাইয়াকে অনেক বকে দিব। তুই বকবি শহন ভাইয়াকে? তোদের আদরের ভাই বলে কথা। সত্যি কথা বলবো আমি? বাদ দে। আয়ান কোথায়? ভাইয়া তো বাইরে গেল। ও নাস্তা করেছিস তুই? না আপাই, তোমার সাথে খাবো। ঠিক আছে চল। আচ্ছা। দুপুর ঘর থেকে বেরিয়ে ডাইনিং রুমের দিকে এগুলো। নতুন টিউশনি পেয়েছে আয়ান। নিজের হাত খরচ নিজেই উপার্জন করতে পছন্দ করে সে, সেই কারণে দুটো টিউশনি করাতো আয়ান। এখন সাথে আরেকটা যোগ হলো। তবে এবারের ছাত্রীটি তার একটু পাগলাটি টাইপের, কিছুটা সিনেম্যাটিক বডি। হুটহাট এমন কথা বলে মনে হয় মেয়েটার মাথার স্ক্রু ঢিলা। অনিমা শেখ সবে কলেজে ভর্তি হয়েছে মেয়েটা। বড়লোক বাবার একমাত্র মেয়ে হওয়ার সুবাদে পড়ালেখার দিকে মন একটু কমই বটে। বন্ধু বান্ধবী আর শপিং করা নিয়ে তার জীবন কাটে। অনিমা ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র আয়ান দারুণ পড়ায়, এমন কথা শুনেই সত্তার শেখ তার সাথে যোগাযোগ করে। তাছাড়া আয়ান বেশ ধৈর্য ধরে পড়ায় বলেও অনিমার জন্য আয়ানকে বেছে নিয়েছেন সত্তার শেখ। অনিমার পড়াশোনার দিকে মন নেই, কোনো শিক্ষককে টিকতে দেয় না সে। আয়ানকেও এর মধ্যে খুব জ্বালাতন শুরু করেছে মেয়েটা। কি সমস্যা? বারবার আমার পায়ে তোমার পা লাগছে কেন অনিমা? সকাল সকাল পড়াতে এসেছে আয়ান। মুখোমুখি চেয়ারে বসে আছে দুজন, মাঝে টেবিল রাখা। টেবিলের উপর সব বই খাতা ও যাবতীয় জিনিসপত্র রাখা। স্যারের প্রশ্নের উত্তর দেওয়ার বদলে খিকখিক করে হাসতে লাগলো অনিমা। ফলশ্রুতিতে বিরক্ত হলো আয়ান, মৃদু ধমক দিল। অনিমা, কি হচ্ছে? ছোঁয়াছুঁই? চুপ। আর একটা বাজে কথা বললে আমি তোমার বাবার কাছে বলতে বাধ্য হব। অনিমা নড়ে চড়ে বসলো। সাদা রঙের লেডিস শার্টের সাথে জিন্স পরেছি মেয়েটা, চুলগুলো লো বান করা, চোখে আইলাইনার, ঠোঁটে নোট কালার লিপস্টিক। সরি স্যার, আর হবে না। ওষুধে কাজ হয়েছে ভেবে মুস্কি হাসলো আয়ান। অনিমা বইয়ের দিকে তাকিয়ে আছে দেখে মনে হচ্ছে মন দিয়ে বই পড়ছে। ঠিক আছে, পড়া রেডি করো। ওকে। আড়লে মুখ ভেঙচি কাটলেও অনিমা কয়েকটা দিন যাক, নতুন স্যারকেও তাড়িয়ে ছাড়বে। মনে মনে এটাই প্রতিজ্ঞা করল সে। সন্ধ্যা নেমে এসেছে। ধীরে ধীরে আকাশের রং বদলে গাঢ় নীলচে হয়ে উঠেছে। পশ্চিম দিগন্তে সূর্যের রেশ রোশনি মিলিয়ে যেতে যেতে রাস্তার ল্যাম্পপোস্টের ম্লান আলো জ্বলতে শুরু করেছে। দোকানপাটের সাইনবোর্ডের বাতিগুলো একে একে জ্বলে উঠছে। মোড়ের চায়ের দোকানে মানুষের ভিড় জমতে শুরু করেছে। ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দিতে দিতে কেউ রাজনীতি, কেউ বা জীবন সংগ্রামের গল্পে মশগুল। শহরের অলিগলি দিয়ে হেঁটে যাচ্ছে ক্লান্ত মানুষ, কেউ অফিস ফেরত, কেউ বা দিনমজুরের কাজ শেষ করে বাড়ি ফিরছে। রেল স্টেশনের দিকে তাকালে দেখা যায় কিছু মানুষ প্ল্যাটফর্মের বেঞ্চে বসে আছে। দূরে কোনো ট্রেনের হুইসেল শোনা যাচ্ছে। পাড়ার কিশোররা মাঠ থেকে ধুলোমাখা গায়ে ফিরেছে। পাশের পুকুর ঘাটে কয়েকজন মেয়ে এখনো গল্পে বেঁধে আছে। মাগরিবের আজানের ধ্বনি শোনা মাত্রই মেয়েগুলো বাড়ি ফেরার জন্য তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছে। মাগরিবের নামাজ পড়ে রান্নাঘরে ঢুকেছেন তামান্না। চা তৈরি করবেন, সাথে হালকা পাতলা রাস্তা। শহর বাসায় ফিরল মাত্র। বিকেলে বাইরে বেরিয়েছিল। সারাদিন তাহমির সাথে দেখা হয়নি আজ। নিজের রুমে ঢুকে আশেপাশে সতর্ক দৃষ্টি বুলিয়ে বিছানায় পা ঝুলিয়ে বসল শহন। পরের শার্টটা খুলে বিছানায় রাখলো। চাচাতো বউটা ঘরে নেই কেন? সকাল থেকে তো নজরেও পড়ল না। জামা কাপড় চেঞ্জ করার জন্য আলমারি থেকে পোশাক বের করতে গেল শহন। তখনই যা বুঝার বুঝতে পারল তাহমির সব জামা কাপড়ও উধাও। নিশ্চয়ই নিজের ঘরে নিয়ে গেছে সব। দীর্ঘশ্বাস ছাড়ল শহন। তাড়াহুড়ো করে ওয়াশরুমের দিকে এগোলো। কি হয়েছে আপাই? বিছানায় পাশাপাশি বসে আছে আয়ান, তাহমি। তৃষা নিজেও ঘরে পড়াশোনা নিয়ে ব্যস্ত। বোনের জন্য চিপস কিনে এনেছে আয়ান। আপাতত দুই ভাই বোন মিলে সেগুলোই খাচ্ছে। কি হবে? এ ঘরে এলে কেন? নিজের ঘরে আসলেও জবাবদিহি করতে হবে? তা বলিনি। আচ্ছা যাও, বলতে হবে না। ভাই আর তুমি নিজেদের ঝামেলা নিজেরাই বুঝে নিবে। ভেঙচি কাটলো তাহমি। আয়ান সবগুলো দাঁত বের করে হাসলো। কারো আসার শব্দে দরজার দিকে দৃষ্টিপাত করলো দুজন।
তা আমি ঘরে চল, কথা আছে। শহরের আগমনে খুশি হয়েছে আয়ান। তাহমি চোখ মুখ কুঁচকে ফেলেছে, ঘন ঘন চিপস মুখে দিয়ে বলল সে, এখানেই বল। না। তাহলে না বলে থাক, কারণ আমি যাব না। কপাল কুঁচকে ফেলেছে শহন। আয়ান বসা থেকে উঠে দরজার দিকে এগিয়ে বলল, তোমরা থাকো, আমি একটু তিশার কাছে যাচ্ছি। আয়ান এই বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। তাহমি কিছু বলতে চেয়েও বলতে পারল না। আয়ান চলে যেতেই দরজা আটকে দিয়েছে শহন। তাহমি অন্যদিকে তাকিয়ে আছে। কি হয়েছে তোর? তলপি তলপা নিয়ে এ ঘরে এসেছিস কেন? বিছানায় বসল শহন। তাহমি চিপস খেতে ব্যস্ত, মুখে কুলুপ এঁটেছে যেন, কোনো কথা বোঝে না। ধৈর্যহারা হচ্ছে শহন। তাহমিকে চুপ করে থাকতে দেখে আবার বলল, কথা বলবি না? কি বলবো, তুই তো ঘরে থাকতে বারণ করেছিস। তুই দুষ্টুমি করেছিলি, সেজন্য আমিও রাগ করে বলে ফেলেছিলাম। তাই বলে সত্যি সত্যি ঘর থেকে বেরিয়ে যাবি? ভেঙচি কাটল তাহমি। মেয়েটাকে একদম বাচ্চাদের মতো লাগছে এখন। এমন হাবভাব দেখে শহর না হেসে পারল না। আমি অপমানিত বোধ করেছি। মার খাসনি, সেটা শুকরিয়া কর। অপমানিত বোধ করেছে, ওর আবার অপমান বোধ। ঠোঁট উল্টে ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছে তাহমি। কি বলল লোকটা? তার মানে কি তাহমির অপমান বোধ নেই? আবার আচ্ছা সরি, আর কখনো ঘর থেকে বেরিয়ে যেতে বলবো না, ওকে? ওকে, বাট আমাকে ঘুষ দিতে হবে, নয়তো ঘরে যাব না। ঘুষ? কি লাগবে তোর? একটা প্রেমপত্র লিখবি। প্রেমপত্র? চোখ বড় বড় করে তাকিয়ে আছে শহন। ওর অবস্থা দেখে তাহমি জোরে হেসে উঠল। আমি তো কখনো লিখিনি রে। কখনো তো আর বিয়েও করিসনি, বউয়ের জন্য এতটুকু তো করতেই পারিস, তাই না? তাহমি শহরের দিকে ঝুঁকে জিজ্ঞেস করলো। শহর মুস্কি হাসলো, নিজেও কিছুটা ঝুঁকলো বউয়ের দিকে। দুজনের নাক ছুঁই প্রায়। ঠিক আছে মহারানী, এখন চল ঘরে যাবি, জামা কাপড় সব পরে নিস। এত তাড়া কিসের? এমনি। তাহমির মনে দুষ্টু নিয়ে নাকে নাক ঘষে দিচ্ছে সে। শহরের কেমন অস্থির লাগছে। শহরের চোখে মুখে তাহমির উষ্ণ নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে। আবেশে তাহমির ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল শহন। জীবনে প্রথম কোনো পুরুষের সংস্পর্শে এসে তাহমির মনেও অনুভূতির জোয়ার বইছে। এক হাতে শহরের চুল খামছে ধরে, অন্য হাতে গলা জড়িয়ে ধরেছে তাহমি। শহনও তাহমির ঠোঁটের সুধা পান করছে। তাহমিও শহনের সাথে তালে তাল মিলিয়ে যাচ্ছে। মিনিট পাঁচেক পরে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে দুজন দুজনকে ছেড়ে সোজা হয়ে বসল। তাহমির ঠোঁটের কোণে হাসি, শহনও হাসে। দুজন দুজনার দিকে তাকালে ফিক করে হেসে দিচ্ছে। এটা কি হলো চাচাতো বর? বরের সাথে যা হয় তাই হলো। আবার ট্রাই করবি? ভাল লাগছে। শহর উত্তর দিল না। চট করে তাহমিকে নিজের কোলে তুলে নিল। তাহমিও দুপাশে পা ছড়িয়ে বসে বাচ্চাদের মতো গলা জড়িয়ে ধরল শহনের। শহন তাহমির কোমরে হাত রেখে ঠোঁটে ঠোঁট রাখল। দুজন দুজনার মাঝে ডুবে রইল কিছুক্ষণ। এখন চল ঘরে যাই। শহন বসা থেকে উঠল। তাহমিও পিছু পিছু উঠেছে। চল, জামা কাপড় সব তুই গুছিয়ে নিয়ে আয়, এটা তো শাস্তি। শহন অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। তাহমি মিটিমিটি হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল মেয়েটা। শহন কিছু বলার সুযোগ পেল না। তো তোর পড়াশোনা কেমন চলছে তুষা? নাস্তা করতে করতে জিজ্ঞেস করলেন আজমাইন খান। সবাই সকালের নাস্তা করছে, শুধুমাত্র মারিয়া এবং তামান্না পরে খাবে। ভালোই চলে বড় আব্বু। মন দিয়ে পড়াশোনা করবি। ঠিক আছে। খাবার খেতে খেতে টেবিলের নিচে তাহমি শহনের পায়ে পা রাখল। দুজন দুজনের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসছে আর খাচ্ছে। পায়ে পা দেওয়ার প্রতিযোগিতা চলছে যেন। একবার শহন তাহমির পা চেপে ধরেছে, আরেকবার তাহমি শহনের পা চেপে ধরেছে। আপনার কিছু লাগবে? মারিয়া খান আজমাইন খানকে শুধালেন। জবাবে তিনি বললেন না। এর মধ্যে আচমকা কেউ পা চেপে ধরাতে চমকে উঠল মারিয়া। তাহমি শহরের দিকে তাকিয়ে চোখ টিপ্পনি কাটল। শহন থতমত খেয়ে তাকিয়ে আছে। অহেতুক চোখ টিপ্পনি কাটল কেন? ওদিকে মারিয়া খানের পায়ের ওপর তাহমির পায়ের চাপ বাড়ছে। হঠাৎ তাহমি ও শহনের দিকে নজর গেল মারিয়ার। নিজের পা সরিয়ে নিলেন তিনি। তাহমিও বিষয়টা বুঝতে পারল এখন। কিছুটা লজ্জায় মাথা নিচু করে ফেলল মেয়েটা। মারিয়া খান ঠোঁট টিপে হাসেন। শহন কিছুই বুঝল না, শুধু তাহমির কাণ্ড কারখানা দেখতে লাগলো। কি লজ্জাটাই না পেলাম আজ। বাতি অফ করে বিছানায় শুয়ে বলল তাহমি। শহন ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে। তোর আবার লজ্জা? আশ্চর্যজনক
কথাবার্তা। তাহমি শহনের বুকে ঘুষি মারল একটা। শহন হেসে জড়িয়ে ধরল তাকে। খারাপ বর একটা। তুই বুঝি ভালো বউ? মোটামুটি। তাহলে পুরোপুরি ভালো হয়ে যা। কিভাবে? বরকে আদর করে। সে তো করি। পুরোপুরি তো করিস না। ভ্রু উঁচিয়ে বলল শহন। তাহমি হাসল, জড়িয়ে নিল শহনকে। বেচারা বাসর রাতটা সেরে ফেলতে চাইছে আজ। তাহমির বুঝতে অসুবিধে হচ্ছে না। সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে গেছে। রাস্তাগুলো আগের চেয়ে ব্যস্ত, চেনা জায়গাগুলো অচেনা হয়ে উঠেছে, পরিচিত মুখগুলো হারিয়ে গেছে ভিড়ের মাঝে। সময়ের সাথে সাথে শহরের আলো ঝাপসা হয়ে গেছে। সম্পর্কগুলো হয়তো বদলেছে, কেউ কাছে এসেছে, কেউ দূরে সরে গেছে। বাতাসে এখন আর আগের সেই গন্ধ নেই। রাতের নিস্তব্ধতাও যেন একটু ভিন্ন রকম শোনায়। সবকিছু ঠিক আগের মতো থেকেও কোথাও যেন বদলে গেছে, ঠিক সময়ের মতোই, নিঃশব্দে ধীরে ধীরে। শহন তাহমিকে হাসি খুশি দেখে বাড়ির সবাই বেশ খুশি। প্রথম প্রথম দুজনের মধ্যে ঝগড়াঝাটি হলেও এখন ঝগড়ার পরিমাণ কমেছে। শহন এখন বউ ভক্ত পুরুষ। বউকে রাগানোর মতো কোনো কাজই সে করে না। তাহমি অবশ্য আগের মতোই আছে, সুযোগ পেলে ঝামেলা করার চেষ্টা করে, কিন্তু শহন সবসময় শান্ত থেকে ঝামেলা মিটমাট করে নেয়। আয়ানের সাথে অনিমার বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। প্রথম প্রথম ঝগড়া ঝামেলা হলেও এখন সম্পর্কে ভালোবাসা এসেছে। সামনে অনিমার এসএসসি পরীক্ষা। আপাতত পড়াশোনা নিয়ে ভীষণ ব্যস্ত অনিমা। আয়ান বলেছে রেজাল্ট ভালো না হলে পরীক্ষার পর বাসায় বিয়ের কথা বলবে না। এই কারণে ভালো রেজাল্ট করার চেষ্টায় আছে সে। পরীক্ষার প্রস্তুতি কেমন? চেয়ারে বসতে বসতে জিজ্ঞেস করলো আয়ান। অনিমা খিলখিল করে হেসে বলল, জোশ। এত খুশি, কাহিনী কি? অনিমা বসা থেকে উঠে গিয়ে দরজা আটকে দিল। আয়ান ভরকাল না, অনিমা প্রায়শই এমন করে। দরজা আটকে দিয়ে আয়ানের কোলে উঠিয়ে বসলো অনিমা। কালকে তো শুক্রবার, তো চলো না একটু ঘুরে আসি। ও, এই ব্যাপার। বেশ, এখন কুল থেকে নেমে মন দিয়ে পড়তে বসো, তাহলে যাব। অনিমা বেশ খুশি হলো। খুশিতে আয়নের কপালে চুমু খেলো। আয়ানও বদলে অনিমার থুতনিতে চুমু খেলো একটা। ঠিক আছে। নিজের জায়গায় গিয়ে বসলো এবার। আয়ান মিটিমিটি হাসে, মেয়েটা একটু পাগলাটে বটে, তবে মনটা খুব ভালো। কাজকর্ম তাড়াতাড়ি শেষ করে বিকেলের মধ্যে আজ বাসায় ফিরেছে শহন। তাহমিকে নিয়ে শপিং করতে যাওয়ার কথা আজ। তাছাড়া সামনে রোজা, রোজার জন্য দরকারি বাজার ঘাট করতে হবে কিছু। সংসারের দায় দায়িত্ব সব শহরের কাঁধেই বলা চলে। আয়ান নিজের মতো থাকে। তৃষার বিয়ে নিয়ে কথা চলছে, শীঘ্রই শ্বশুরবাড়ি যাবে মেয়েটা। বাড়ির বড় ছেলে হিসেবে তাই শহরে সবার ভরসা। কিরে, তোর হলো? ঘরের বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করছে শহন। 10 মিনিট আগে তাহমি বলেছিল তুই যা, আমি আসি, কিন্তু এখনো তার আসার নাম গন্ধ নেই দেখে ডাকাডাকি শুরু করেছে শহন। তাহমি চুলগুলো শেষবারের মতো ঠিক আছে কিনা দেখে হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে এল। হ্যাঁ, এই তো হয়ে গেছে, চল এখন। বাবা, তোদের মেয়েদের রেডি হতে যত সময় লাগে ততক্ষণে বাংলাদেশ থেকে ভারত যাওয়া যায়। হ্যাঁ যাবি তো ভারত, ভারত ছাড়া রাখবে কে তো? আর তোদের আপার মতো তুইও তো। চুপ, সব সময় খালি ঝামেলা করার ধান্দা। আমি আগে আওয়ামী লীগ করতাম কলেজে থাকতে, তাই বলে এখনো তুই খোটা দিবি? বল, যা ইচ্ছে বল, রাজনৈতিক আলোচনা বন্ধ কর, তাড়াতাড়ি চল, বের হতে হবে এখন। শহন অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে তাহমির দিকে। তাহমি যখন কথা শোনাতে শুরু করে তখন তো অল্প স্বল্প বলে না। এখন যদি ওরকম কথা বলা শুরু করে তাহলে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাবে। আচ্ছা চল, এরপর থেকে বুঝে শুনে কথা বলবি। বাসায় ফিরি, রাতে বোঝা। বজ্জাত একটা। ওরে আমার জাতের বউটারে। শোন, তুইও খুব ঝগড়টে হয়ে গেছিস। তুমি করে বল, মা শুনলে বকবে। বাসা থেকে বেরোনোর পর আবার তুই করে বলিস। ওকে। আমি ঝগড়ুটে হয়ে গেছি? অবশ্যই। এজন্যই তো বলে সঙ্গ দোষে লোহা ভাসে। ও, সব দোষ এখন আমার? কথা বলতে বলতে গাড়িতে উঠে বসলো ওরা। শহন ড্রাইভিং সিটে, তাহমি ওর পাশের সিটে। হ্যাঁ ভালো ভালো। এখন চুপ করে বস। গাড়ি চালানোর সময় ঝগড়া করলে অ্যাক্সিডেন্ট হতে পারে। শেষে দেখা গেল মরার পর ভূত হয়েও আমরা ঝগড়া করলাম। বললাম তোর জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে। এসব বলিস না, মন
মন দিয়ে ড্রাইভ কর, আমি আর কথা বলছি না। লক্ষ্মী বউ আমার। হাসলো তাহমি। সহনের চুলে হাত বুলিয়ে দিল। সন্ধ্যা নেমেছে। নিজের ঘরে মনমরা হয়ে বসে আছে তৃষা। আয়ান 2 কাপ চা নিয়ে বোনের ঘরে এলো। আয়ানকে দেখে নড়ে চড়ে উঠল সে। এভাবে বসে আসিস কেন তিশা? মন টন খারাপ নাকি? চায়ের কাপ দুটো বেড সাইড টেবিলের উপর রাখতে রাখতে শুধালো আয়ান। লম্বা নিঃশ্বাস ফেলল তৃষা। ভাইয়া আমি বিয়ে করব না এখন, আমি পড়াশোনা শেষ করে চাকরি করতে চাই। বোনের অবস্থা বুঝতে পারছে আয়ান। বিছানায় বসলো সে। 1 কাপ চা নিচে নিল, অন্য কাপটা তৃষার দিকে এগিয়ে দিয়ে বলল। তৃষা চায়ের কাপ হাতে নিল। আয়ান চায়ের কাপে চুমুক দিয়ে ফের বলল, আমার সাহসে কুলোয় না ভাইয়া। তাহলে বিয়ে করে নে। ভাইয়া তো বিয়েও করবি না, বাসায় সেটা বলতেও পারবি না, তাহলে কি করবি? তুমি বলে দাও না। বিয়ে তোর, আমার না তিশা। নিজের কথা নিজে বলতে শিখ এখন। চাকরি করতে হলেও আত্মনির্ভরশীল হতে হয়, আত্মবিশ্বাসী হতে হয়। চুপ করে রইল তৃষা। ছোট থেকেই একটু ভীতু স্বভাবের মেয়ে সে। কোথাও কারোর সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারে না। অস্বস্তি লাগে, ভয় লাগে ওর। ঠিক আছে, আমিই বলবো। এই তো গুড গার্ল। এখন চা খেয়ে নে, তারপর আমার সাথে চল। ভাইয়া সবার জন্য শপিং করেছি। ঈদের জন্য নাকি? আরে না, আপায়া আর ভাইয়া গিয়েছিল নিজেদের জন্য কেনাকাটা করতে। তোর আর আমার জন্যও করেছি। ও তাই বলো, ভালোই হয়েছে। হ, চা শেষ হলো তোর? তৃষা চায়ের কাপে আরেকটা চুমুক দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ চলো এখন দেখি কেমন ড্রেস আনলে আপাইরা। তৃষা বসা থেকে উঠে দাঁড়ালো। আয়নও কাপ রেখে উঠে দাঁড়িয়েছে। চল। বুঝলে সহনের মা, তোমার ছেলের সাথে তহমির সাথে বিয়েটা দিয়ে ভুল করিনি বলো? স্বামীর প্রশ্নে মুস্কি হাসলেন মারিয়া। রাতের খাওয়া দাওয়া শেষে বিছানায় শুয়েছেন দুজন। ভুল করবে কেন? তাহমি কেমন সেটা তো আমরা ভালো করে জানি, আর সহন কেমন তাও। দুজনই আমাদের চোখের মণি, নারী ছেড়ে ধন। ওরা একসাথে ভালো থাকবে বুঝেই তো আপনি সবকিছু করেছিলেন। হ্যাঁ ঠিক বলেছেন সহনের মা, ছেলে মেয়ে দুটো ভালো আছে। মুখ এবার শুধু নাতি নাতনির মুখ দেখতে পারলে শান্তি। নাতি নাতনি শব্দটা শুনে আসমাইন খানের ভীষণ ভালো লাগছে। ঠোঁটের কোণের হাসির রেখা চওড়া হয়েছে। এই কথাটা তো আমি ভাবিনি। তুমি একটু তহমির সাথে কথা বলবে? পাগল হয়েছ? তাহমি আর একটু সময় নিক, ও নিজেই তো এখনো পাগলামি করে। তোমরা আসো কি করে? বাচ্চা দেখাশোনার জন্য তো তুমিই যথেষ্ট। তাও ঠিক বলেছ, আমি বেশি তাহমির সাথে কথা বলবো। আসমাইন খান হাসলেন, মাথা নেড়ে চোখ বন্ধ করলেন। চোখের সামনে ছোট ছোট বাচ্চাদের দেখছেন। আজকে হয়তো এদের স্বপ্ন দেখে রাত কাটবে আসমাইন খানের। ফেব্রুয়ারির শেষে মার্চ মাসের আগমন ঘটেছে। মার্চের প্রথম মাঝরাত আজ। প্রকৃতি এখন এক অন্যরকম অনুভূতি জাগিয়ে তুলছে। শীত পুরোপুরি বিদায় নেয়নি, কিন্তু গ্রীষ্ম পুরোপুরি আসেনি। বাতাসে এক ধরনের নরম শীতলতা মিশে আছে, যেন বসন্তের শেষ স্পর্শ। আকাশের বুকে পূর্ণিমা না থাকলেও মেঘমুক্ত আকাশে অসংখ্য তারা ছড়িয়ে আছে, টিমটিম করে জ্বলছে। দূর থেকে কোনো একাকী পাখির ডাকে প্রকৃতির নিস্তব্ধতা ভেঙে যাচ্ছে। চারপাশে গাছপালার পাতায় পাতায় হালকা বাতাস খেলা করছে। মৃদু শিরশির শব্দ তুলছে পাতাগুলো। দূরে কোথাও ব্যাঙের ডাক শোনা যাচ্ছে। হয়তো কোনো ঝোপের আড়লে রাত জাগা ঝিঝি পোকার দল তাদের চিরচেনা সুর তুলছে। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেছে সহনের। কারণটা অবশ্য তাহমি। মেয়েটার শরীরের তাপ বৃদ্ধি পেয়েছে, জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। জ্বরের ঘরে কিসব বলছে তাহমি। ঘুম ঘুম চোখে শোয়া থেকে উঠে বসলো সহন। তাহমির কপালে হাত রাখলো, গলায়ও হাত রাখলো। জ্বরের তীব্রতা বুঝতে পেরে ঘুম ছুটে গেল সহনের। তাহমির কপালে চুমু খেলো সে। তাহমি, খুব কষ্ট হচ্ছে শোনা? মাথা ব্যথা। অস্পষ্ট স্বরে এইটুকু বলেই চুপ করে গেল তাহমি। সহন তাহমির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তুই একটু থাক, আমি আসছি। সহন ঘরের বাতি জ্বালিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। মিনিট 5 পরে এক হাতে পানি ভর্তি বাটি, অন্য হাতে রুমাল নিয়ে ঘরে ঢুকলো সে। বেডসাইড টেবিলে বাটি আর রুমাল রেখে ওষুধের বক্স খুঁজতে লাগলো। কিছুক্ষণের মধ্যে খুঁজেও পেল ওষুধ। বিছানায় তাহমির পাশে বসলো সহন। একটু মাথা তুলতে হবে শোনা,
ওষুধ খেতে হবে তোকে। তাহমি কিছু বলছে না। সহন বেশ কষ্ট করে ওষুধ খাইয়ে দিল তাকে, তারপর আবারও শুইয়ে দিল। সহন তাহমির কপালে জল পড়তে দিচ্ছে এখন। তাহমি ফিস ফিস করে কি সব বলে যাচ্ছে। বউয়ের সেবা করতে করতে একসময় চোখ লেগে এলো শহরের। সকাল সকাল দরজায় কড়া নাড়াতে ঘুম ভেঙে গেল শহনের। ঘুম ভাঙতেই তাহমির দিকে তাকালো শহন। মেয়েটা এখনো ঘুমোচ্ছে। কপালে হাত দিয়ে জ্বরের পরিমাণ বোঝার চেষ্টা করছে শহন। জ্বর কমেছে, অল্প গরম শরীর। ভাইয়া, এত বেলা হলো, তোমরা এখনো ঘুমিয়ে আছো? কি হয়েছে তোমাদের? তৃষার হাঁক ডাক শুনে দেয়াল ঘড়ির দিকে দৃষ্টিপাত করলো শহন। তোর আপাই ঘুমাচ্ছে এখনো? তাই তো দেখছি, ওষুধ খেতে হবে তো। রাতে খাইয়ে দিয়েছি আমি, তুই যা, আমি ফ্রেশ হয়ে আসছি। তাহমি ঘুমাক, উঠলে খাবার দেবো আমি। ঠিক আছে ভাইয়া, আমি যাচ্ছি। যা। তৃষা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর শহন ওয়াশরুমের দিকে এগোলো। গোসল করলে ঘুম ঘুম ভাবটা কেটে যাবে। মেয়ের জ্বর এসেছে খবর শুনে অস্থির হয়ে গেছেন আমেনা। শহর নাস্তা নিয়ে ঘরের দিকে এগোচ্ছে, সাথে আমেনাও যাচ্ছেন। তাহমি মাত্র ঘুম থেকে উঠেছে। তৃষা আগে থেকে বোনের সাথে আছে। খাবার খাইয়ে তাহমিকে নিয়ে ডক্টরের কাছে যাবে বলে মনে স্থির করেছে শহন। আজকালকার জ্বর ভালো না, ডেঙ্গু জ্বরও হতে পারে। কোনো প্রকার রিস্ক নিতে চায় না শহন। ঘরে ঢুকে তাহমির দিকে এগোলেন আমেনা। শহন আর তৃষা খাবার রাখতে ব্যস্ত। এখন কেমন আছিস? মাথা ব্যথা কমেছে? হ্যাঁ, তবে চোখ জ্বালা করছে আর সমস্ত শরীরে বড্ড ব্যথা। সব ঠিক হয়ে যাবে, খাবারটা খেয়ে নে, তারপর ডাক্তারের কাছে যাব। তাহমির অন্য পাশে বসল শহন। তৃষা দাঁড়িয়ে আছে। আমেনা খান মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন কয়েকবার। এতটুকু জ্বরে ডক্টর দেখানোর দরকার নেই, কয়েকটা প্যারাসিটামল খেলে এমনি সেরে যাবে। তুই চুপ থাক, সোহন যা বলছে তাই হবে। মায়ের ধমক খেয়ে চুপ করে গেল তাহমি। শরীর খারাপ লাগছে, কথা বলতেও ভালো লাগছে না। শহন মুস্কি হেসে বল, তুই তো অবুঝ না তাহমি, নিজের ভালো মন্দ বুঝিস, আমার টেনশনও বুঝিস, তাই অহেতুক জেদাজেদি করিস না। ভালো মেয়ে হয়ে খাবারটা খেয়ে নে, তারপর চল ডাক্তারের কাছে যাব। শহরের এত শান্ত হয়ে বলা কথাগুলো তাহমি উড়িয়ে দিতে পারে না। মনে হয় মানুষটা কত ভালোবেসে বলছে কথাগুলো। ভালোবাসার মানুষের সব কিছুতেই ভালোবাসা প্রকাশ পায়, যেমন তার কথায়, চাহনিতে, হাসিতে। ঠিক আছে, যাব আমি। ঠিক আছে, আমি যাচ্ছি। সোহন, তাহমিকে সাবধানে নিয়ে যেও। তুমি চিন্তা করো না মেজমা। আচ্ছা তৃষা, তুইও চল আমার সাথে, কিছু কাজ আছে, হাতে হাতে করে দিবি একটু। আচ্ছা চলো। তৃষা ও আমেনা চলে যাওয়ার পর বউকে নিজের হাতে খাইয়ে দিতে শুরু করেছে শহন। তাহমি খাচ্ছে, ঠোঁটে তার হাসির ঝিলিক। শহনের এরকম কেয়ার করা, ভালোবাসা সবকিছু নিয়ে ভাবছে মেয়েটা। এবার হা করো তো সোনা, খাইয়ে দেই। আচ্ছা দে। ডাক্তারের কাছে গিয়ে ঝামেলা করবি না। ঝামেলা? আমি আবার কি ঝামেলা করি? ঔষধ 2 রকমের, বেশি দিলেই তো ঝামেলা করিস। তাহমি ফিক করে হাসলো। শহন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে শুধু। ঝামেলার সময় তো ঝামেলা করতেই হবে। চুপ, একদম চুপ। শহরে চুপ করতে বলে তাহমি চুপ করে গেল। তাহমিকে নিয়ে ডাক্তারের কাছে এসেছে শহন। ডাক্তার সব ধরনের সমস্যার কথা শুনে কয়েকটা টেস্ট করতে দিয়েছেন। আপাতত ওয়েটিং রুমে বসে আছে শহন ও তাহমি। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল, ছেলে মেয়ে দুটো এখনো তো ডাক্তার দেখে ফিরল না ভাবি। বসার ঘরে বসে আছেন মারিয়া, আমেনা সহ আয়ান ও তৃষা। তামান্না নিজের ঘরে, বাড়ির পুরুষেরা বাড়িতে নেই। তাহমির মায়ের কথায় মারিয়া খানও নড়ে চড়ে উঠলেন। মনে মনে তিনিও তাহমি ও শহনকে নিয়ে চিন্তা করছিলেন। আমেনার কথায় চিন্তা আরো বাড়ল। সেটা তো ভাবছি, তাহমির মা এখনো ফিরছে না কেন? কি জ্বর হলো মেয়েটা? জানি না। তোমরা পারো বটে, অযথা চিন্তা না করে একটা কল করলেই তো পারো। আয়নের কথায় মারিয়া ও আমিনা দুজন দুজনের দিকে তাকালেন। মারিয়া বললেন, খেয়াল ছিল না রে, তুই একটু কল দে না আয়ান। হ্যাঁ দিচ্ছি। শহরের নম্বরে কল করলো আয়ান, তবে রিং হওয়ার পরই ওপাশ থেকে কল কেটে দিল শহন। আয়ান আবারও কল দিল, এবারও একই ঘটনা ঘটল। কি হলো, কল রিসিভ করলো না? কেটে দিল কল, হয়তো কাছাকাছি এসে গেছে তাই। আয়ান কথা শেষ করার আগেই কলিং বেলের শব্দ ভেসে এলো। তড়িঘড়ি করে দরজা খুলতে এগোলেন আমেনা। নিশ্চিত ওরা ফিরেছে। এসেছিস তোর? এত দেরি হলো কেন সোহন?
তাহমি সহন বাসায় ঢুকল। সহনের হাতে ইয়া বড় একটা ব্যাগ। আমেনা দরজা আটকে দিলেন। তাহমি সোফায় বসলো। সহন ব্যাগটা তৃষার হাতে ধরিয়ে দিয়ে নিজের রুমের দিকে এগোতে এগোতে বলল, ডাক্তার দেখাতে গেলে তো নির্দিষ্ট সময় ফেরার উপায় থাকে না, কত রোগী। তা ঠিক, কিন্তু ডাক্তার কি বললেন? তাহমি বল কি হয়েছে? আমি ফ্রেশ হয়ে আসছি। শহর স্থান ত্যাগ করল। তৃষা ব্যাগে কি আছে দেখার জন্য ব্যাগ খুলে দেখে সব মিষ্টির প্যাকেট। তাহমি মিটিমিটি হাসে, একটু একটু লজ্জাও পাচ্ছে। আর তাহমির এমন লজ্জা লজ্জা মুখ দেখে দুই মাই অবাক হচ্ছেন। এই মেয়েটা আবার লজ্জাও পায়, আশ্চর্য। দুই মা তাহমির দিকে তাকিয়ে আছে। কি হয়েছে তহমি? তোকে বেশ খুশি খুশি লাগছে, জ্বর কেন এলো? এমনি জ্বর মা, ঔষধ দিয়েছে, কমে যাবে বললেন। ও, কিন্তু মিষ্টি কিসের জন্য? সোহনে কাজের জায়গা থেকে তো কোনো ভালো খবর পাওয়া গেছে নাকি? থামো তো তুমি, ওদের হাবে ভাবে কিছু বুঝতে পারছো না। কেন ভাবে, কি হয়েছে? বাড়িতে নতুন সদস্য আসতে চলেছে মা। স্বস্তির নিঃশ্বাস ফেললেন মারিয়া খান। মনের আশা পূর্ণ হলো তার। আমিনা মেয়েকে জড়িয়ে নিলেন বুকে। তৃষাও খুব খুশি হয়েছে। বেঁচে থাক মা, আমার এতটুকু মেয়েটা মা হতে চলল। মায়ের কথায় লম্বা নিঃশ্বাস ফেলল তাহমি। সত্যি মা হতে চলেছে সে। আমেনা খান তৃষার দিকে তাকিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, এর চেয়ে খুশির কথা আর কি আছে? তৃষা, আয়নকে বল তোর বাবা চাচাদের কল করে তাড়াতাড়ি বাড়ি ফিরতে, খুশির সংবাদ আছে তাদের জন্য। ঠিক আছে বড় মা, আমি এক্ষুনি আয়ন ভাইয়াকে বলছি। তৃষা আর এক মুহূর্তও দেরি না করে আয়নের ঘরের দিকে ছুটল। ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে তাহমি, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। হ্যাঁ তাহমি, ঘরে যা এখন। আমি আর তোর মা তোর জন্য তোর প্রিয় খাবার তৈরি করে আনছি। এখন কিছু রান্না করার দরকার নেই মা, রাতের খাবার খাবো তো কিছুক্ষণ পরেই। চুপ কর, বেশি কথা। অল্প খাবি, যা পারবি তাই খাবি, তবে খেতে হবে। ঠিক আছে, আমার ডবল মাথা। আমি ঘরে গেলাম, আপনারা রন্ধন করুন গিয়ে। আমেনা ও মারিয়া রান্নাঘরের দিকে এগোলেন। খান বাড়িতে আনন্দের আমেজ ছড়িয়ে পড়েছে, যেন উৎসবের বাতাস বয়ে যাচ্ছে প্রতিটি কোণে। বহু বছর পর এ বাড়িতে আসতে চলেছে এক নতুন সদস্য, একটি ছোট্ট প্রাণ যে সবার ভালোবাসায় স্নিগ্ধ হয়ে উঠবে। এবাড়ির সকলে নয়নের মনে প্রিয় ছেলে মেয়ে তাহমি ও সহন এবার নিজেই বাবা মা হতে চলেছে। আর সে খবর উচ্ছ্বাস যেন থামছেই না। পরিবারের ছোট্ট বড় সবাই ব্যস্ত প্রস্তুতিতে। বাড়ির প্রতিটি দেয়ালে, প্রতিটি হাসিতে, প্রতিটি কথায় ফুটে উঠেছে অশেষ আনন্দ। সবাই ভবিষ্যতে নতুন অতিথির জন্য অপেক্ষার প্রহর গুনছে। নতুন প্রাণের আগমনে যেন নতুন করে বাঁচতে শুরু করেছে খান পরিবার। দুপুরের রোদে ঝলমল করছে দোতলা পাকা বাড়িটা। লালচে ইটের গায়ে রৌদ্রের আভা পড়ে যেন আরো গাঢ় হয়ে উঠেছে রং। সাদা রঙের জানালার সার্সিগুলো আধখোলা, ভেতর থেকে মৃদু বাতাসে পর্দা দুলছে। বাড়ির ছাদে খোলা আকাশের নিচে শুকোতে দেয়া কাপড়গুলো স্থির হয়ে আছে, যেন ক্লান্ত দুপুর তাদেরও থমকে দিয়েছে। বাড়ির সামনে ছোট্ট উঠোন, সিমেন্টের বারান্দা থেকে নেমে কয়েক ধাপের সিঁড়ি, এক কোণে একটা আম গাছ, আর তার ছায়া পড়েছে দেয়ালের এক পাশে। পেছনের দিকে কিছুটা ফাঁকা জায়গা, যেখানে কয়েকটা মুরগি অলস ভঙ্গিতে মাটিতে ঠোঁট চালাচ্ছে। বাড়ির ভেতরে নিস্তব্ধতা, সবাই গোসল করতে, নামাজ পড়তে ব্যস্ত এখন। রান্নাঘর থেকে হালকা রান্নার গন্ধ আসছে। ছোট মাছের ঝোল বসানো হয়েছে চুলায়। রান্না প্রায় শেষের দিকে। তামান্না একাই আছে রান্নাঘরে, বাকিরা নিজেদের কাজে গিয়েছে। গোসল সেরে এসেছে তাহমি, পরনে লাল টুকটুকে একটা সিল্কের শাড়ি। ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে পেঁচানো থাকা সত্ত্বেও সামনের চুলগুলো থেকে পানির ফোঁটা পড়ছে। ওয়াশরুম থেকে বেরিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো তাহমি। সহন বিছানায় আছোয়া হয়ে আছে, দৃষ্টি তাহমির দিকে নিবদ্ধ করা। তাহমি চুল থেকে তোয়ালে খুলে চুলগুলো মুছতে শুরু করেছে। গোসল করার পর তোকে এত সুন্দর লাগে কেন তাহমি? পানিতে আয়ুর্বেদিক ঔষধ মিশিয়ে গোসল করি সেজন্য। ফিক করে হাসল সহন। শোয়া থেকে উঠে বসলো, বিছানা ত্যাগ করে তাহমির দিকে এগোলো। না ঠিকই আছে, যেমন প্রশ্ন তেমনই উত্তর। এই তো বুঝতে পেরেছিস। আচমকা ফ্লোরে হাঁটু গেড়ে বসলো সহন। বসে তাহমির পেটে হাত বুলিয়ে দিয়ে শুধালো, আমার পুচকি কি করে রে? সবে মাত্র 2 মাস হলো, এখনই তো নড়চড় করে না। কেন করে না? করা উচিত। সহন বসা থেকে উঠে দাঁড়ালো। তাহমি চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিচ্ছে।
তোর মুন্ডু, চল খেতে যাই। মুখে রুচি নেই রে, খেতে ইচ্ছে করছে না আজকাল। হ্যাঁ ঠিক বলেছ, ইদানিং তুমি কম খাচ্ছ। আজকাল তাহমি সহনকে তুমি বলেও সম্বোধন করে। বাচ্চা হলে তার সামনে তুই তোকারি করা অনুচিত বলেই অভ্যাস পরিবর্তন করার চেষ্টা করছে। কিন্তু তোর প্রতি অনেক রুচি, তোকে খেতে গেলে। আমি তো খাবার না, সেজন্য আমার প্রতি রুচি কমেও না। অসম্ভব। চল খেতে চল। চল চল যাচ্ছি। শেখ বাড়ির ড্রয়িং রুমে বসে আছেন আজমাইন খান সহ ফারুক খান সহন। সত্তার শেখ মুখ গম্ভীর করে বসে আছেন। রুমের একপাশে অনিমা গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে, ওর সাথে আয়নও দাঁড়িয়ে। গতকাল অনিমার এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। রেজাল্ট যথেষ্ট ভালো হওয়াতে আজকে অনিমার সাথে দেখা করতে এসেছিল আয়ান। বাসায় সত্তারও ছিলেন। অনিমা বরাবরের মতো আয়ানকে রুমে পেয়ে খুলে চড়ে বসে, আর রুমের দরজা খোলা থাকায় অনিমার বাবা বিষয়টা দেখে ফেলেন। তারপর সরাসরি আয়ানের বাবার নাম্বার নিলেন তিনি। অতঃপর কল দিয়ে সবাইকে আসতে বললেন। দেখুন সত্তার ভাই, আমরা আমাদের ছেলের কর্তব্যের জন্য লজ্জিত। আপনার কাছে ক্ষমা চাওয়ার মতো মুখ নেই, তবুও বললাম ক্ষমা করে দিন ওদের। আমার মনে হয় ওরা কিছুই বলতে চাচ্ছে, আপনার ভয়ে বলতে পারছে না। আয়ানের বাবার কথায় কিছুটা সাহস পেল অনিমা। অন্তত আয়ানের পরিবারের লোকজন যা বিষয়টা বুঝবে। সত্তার শেখ নড়ে চড়ে উঠলেন। বসা থেকে উঠে আয়ানের দিকে এগোচ্ছেন তিনি। সবার নজর এখন ওনার দিকেই। আসন্ন ঘটনার আঁচ করতে পেরে সহনও আয়ানের পাশে গিয়ে দাঁড়ালো। অনিমা শুকনো ঢোক গিলে দৃষ্টি ফ্লোরে নিবদ্ধ করলো। সত্তার শেখ এমনিতে দারুণ হাসি খুশি, ভালো মনের মানুষ, তবে রেগে গেলে মহা বিপদ। তোমার কিছু বলার আছে আয়ান? তপ্ত নিঃশ্বাস ফেলল আয়ান। এটাই সময়, সবকিছু বলতে হবে। বুক ভরে নিঃশ্বাস নিল আয়ান। অনিমার দিকে আর চোখে একবার তাকালো। জি আঙ্কেল। বেশ, বলো, শুনছি আমি। আঙ্কেল, আমি অনিমাকে বিয়ে করতে চাই। আঙ্কেল, আমি অনিমাকে বিয়ে করতে চাই। জানি আপনার মতো বিলাসবহুল গাড়ি, ফ্ল্যাট কিছুই দিতে পারবো না, তবে একটা পরিবার আর হোটেল ভালোবাসা দিয়ে মুড়িয়ে রাখতে পারবো ওকে। খান পরিবারের সবাই চুপচাপ আয়নের দিকে তাকিয়ে আছে। ছেলেটা যে এভাবে বলতে পারবে কেউ আশা করেনি। সহন ভাইয়ের কাঁধে হাত রেখেছে, মনে মনে বেশ খুশি হয়েছে ও। অনিমার বাবা দীর্ঘশ্বাস ছাড়লেন। অনিমা? চমকে উঠল অনিমা। বুক ধুরু ধুরু করছে ওর। এমনিতে এত দুষ্ট সাহসী একটা মেয়ে, অথচ এই মুহূর্তে যেন সে একেবারে অন্য একটা মেয়ে। জি। তোমার ইচ্ছে কি, লেখাপড়া করা নাকি সংসার? অনিমা ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। এতগুলো মানুষের সামনে কথা বলা নিয়েও সংকোচ কাজ করছে ওর, তবে এখন তো বলতেই হবে। আমি সংসার করতে চাই বাবা। চোখ বন্ধ করে খুব দ্রুত কথাগুলো বলে থামলো অনিমা। আয়নের দিকে তাকালো একবার। লোকটা ভীষণ ভয়ে ভয়ে আছে, না জানি অনিমার বাবা কি বলে বসেন। সহন বিরক্ত হচ্ছে। ভদ্রলোক কি করতে চাচ্ছেন বুঝতে পারছে না ও, তবে যা বলবেন সরাসরি বললেই তো হয়। বেশ, তোমাদের ইচ্ছে পূরণ হোক, তবে। হাফ ছেড়ে বাঁচলো আয়ান। অনিমা খুশিতে গদগদ ভাব নিয়ে আয়নের দিকে তাকালো। সহন ভীষণ খুশি হয়েছে। আয়নকে জড়িয়ে ধরল সে। আয়নের বাবা চাচাও অনেক খুশি হয়েছেন। আজমাইন খান সত্তার শেখকে বললেন, ধন্যবাদ ভাই, ছেলেমেয়েরাও ভালো থাকলে আমরাও ভালো থাকবো। তা তো অবশ্যই। আগামী শুক্রবার তবে আসুন, বিয়ের কথাবার্তা সব সেদিনই হবে, কি বলেন? ঠিক আছে, আমরা তাহলে আজ আসি ভাই। ফারুক খান বসা থেকে উঠে দাঁড়ালেন, সাথে আজমাইন খানও দাঁড়িয়েছেন। শহর আয়নের সাথে দাঁড়িয়ে আছে, পাশেই অনিমা। এসেছেন আমার কথাই, যাবেন না আমার কথাই, বুঝলেন বিয়াজি সাহেব? বসুন, একা মানুষ আমি, সবকিছু করতে সময় লাগে, খাওয়া দাওয়া না করে যাওয়া যাবে না। আজকে বরং থাক, অন্যদিন হবে সব, আপনাকে কষ্ট করতে হবে না। আরে কিসের কষ্ট, রান্নার জন্য লোক এসেছে, কোনো কষ্ট নেই। অনিমা, সবাইকে ফ্রেশ হওয়ার ব্যবস্থা করে দাও তো, দুপুর হয়ে এসেছে, আমি রান্নাঘরে গিয়ে দেখি। ঠিক আছে বাবা। সত্তার শেখ মুস্কি হেসে রান্নার ঘরের দিকে এগোলেন। স্বস্তির নিঃশ্বাস ফেল আয়ান। আজমাইন খান হেসে বলেন, তোমার বাবা তো আমাদের ভয় পাইয়ে দিয়েছিল,
অনিমা মুচকি হাসল। বেশ কিছুদিন আগেই অনিমার ব্যাপারটা বাড়িতে বলে রেখেছিল আয়ান, সেজন্য ওদের সম্পর্কের বিষয় খানবাড়ির সবাই জানেন। অনিমার এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর আয়ান এমনি পরিবার নিয়ে বিয়ের কথা বলতে আসতো, কিন্তু ভাগ্যে অন্য কিছু ছিল, সেজন্য প্ল্যান মাফিক কিছু হয়নি আর। তবে যা হয়েছে তাতে সন্তুষ্ট। বাবা এমনিতেই ভীষণ শান্ত মানুষ, তবে রেগে গেলে ভয় লাগে। আমিও ভরকে গিয়েছিলাম। যাকগে, সব কিছু ঠিকঠাক হয়েছে, এটাই অনেক। চলুন সবাই ফ্রেশ হয়ে নেবেন। অনিমার কথা মতো সবাই ফ্রেশ হওয়ার জন্য গেল। দুপুরে সবাই একসাথে খাওয়া দাওয়া শেষে বিকেলের দিকে বাড়ি ফিরল। সন্ধ্যা নেমেছে। মাগরিবের নামাজ পড়ে বিছানায় এসে বসেছে তাহমি। সহন এখনো ফেরেনি। বাবা চাচারা বিকেলের দিকে বাড়ি ফিরল। সহনও এখন ফিরল না কেন দেখে মেজাজ খারাপ লাগছে ওর। একটা কল তো করতে পারতো না, তাও করেনি সে। তাহমিও কম যায় না, নিচে থেকে কল করেনি আর না তো কল করবে বলে ঠিক করেছে। আপাই আসবো? আয়, বড় হয়ে গেছিস, বারণ করলেও ঘরে ঢুকতে গেলে আবার পারমিশন চাস। তৃষা ঘরে ঢুকলো। এক হাতে তার দুধের গ্লাস, অন্য হাতে বাটিতে কিছু ফল কাটা। বেডসাইড টেবিলে সেগুলো রেখে বিছানায় উঠে বসলো তৃষা। ভাইয়া রুমে থাকতে পারে ভেবে নক করলাম। সে তো বাড়ি ফিরেনি এখনো। তাহমির কণ্ঠে অভিমান স্পষ্ট। তৃষা বাটি থেকে আপেল নিয়ে তাহমির দিকে এগিয়ে দিয়ে বলল, ভাইয়া এসে পড়বে, তুমি এগুলো খেয়ে নাও। ইচ্ছে করছে না, তুই খা। বড় মা পই পই করে বলেছেন সবগুলো ফল তোমাকে খাইয়ে তারপর এখান থেকে যেতে, বুঝলে? কি নিয়ে কথা হচ্ছে তোদের? সহনকে দেখে মনটা ফুরফুরে হয়ে গেল তাহমির। তবে সেটা প্রকাশ করা যাবে না এখন। মান অভিমানের ভান করতে হবে। আরে তুমি ফিরছো না বলেই আপায়ের মন খারাপ হচ্ছিল, ফলমূল খাবে না বলছে। এখন তুমি এসেছো, তুমিই সামলাও। তৃষা বিছানা থেকে উঠে দাঁড়ালো। তাহমি অন্যদিকে তাকিয়ে বসে আছে। সহন হাত ঘড়ি খুলে ড্রেসিং টেবিলের উপর রাখলো, পাশাপাশি মানি ব্যাগ, ফোন এগুলোও রাখলো। ফ্রেশ হতে হবে ওকে। তুই যা, আমি খাইয়ে দেব সব। ঠিক আছে ভাইয়া। তৃষা আর দাঁড়ালো না, দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। তাহমি আগের মতোই বসে আছে। সহন শার্ট খুলে বিছানার এক পাশে রাখলো। তাহমির মুখোমুখি বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। বেশি রাগ করেছিস? মাথা নাড়লো তাহমি, মুখে কিছু বলল না। মনে তো হচ্ছে কেস জন্ডিস। কিছু না, সরো, বসার ঘরে যাবো। তাহমি বসা থেকে উঠতে চাইলে সহন বাধা দিল। হুট করে কপালে চুমু খেলো তাহমির। মেয়েটা কিছুটা শান্ত হলো। এত রাগ কেন? দেরি হয়েছে বলে? সহন তাহমিকে জড়িয়ে ধরল, মাথায় হাত রেখে বলল, পাগলি একটা, আমার কাজ ছিল একটু, সেজন্য দেরি হয়েছে। কি কাজ? একটু কল তো করতে পারতে, বলতে ফিরতে দেরি হবে, তাহলেই তো হতো। আচ্ছা সরি, আর কখনো এমন হবে না, এবারের মতো মাফ করুন মহারানী। শহরের হাবভাব দেখে ফিক করে হেসে উঠল তাহমি। শহরের গলা পেঁচিয়ে ধরে বলল, ওকে চাচা তো বর, মাফ করলাম। এখন ভালো মেয়ের মতো এগুলো খেয়ে নে তাহমি। আমার খেতে ইচ্ছে করছে না। শহর নিজের হাতে আঙুল ফল খাইয়ে দিতে লাগলো তাহমিকে। বেচারি অনিচ্ছায় খেলো কয়েকটা। আর একটা? না প্লিজ। আচ্ছা খেতে হবে না, শরীর ঠিক আছে তোর? হ্যাঁ। একটু থাক, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা যাও। দুই বাড়িতে বিয়ের তোড়জোড় চলছে। আগামী শুক্রবার অর্থাৎ 4 দিন পর আয়ান ও অনিমার বিয়ে। সবাই ভীষণ খুশি। অনিমা কখনো ভাবেনি এত সহজে আয়ানের পরিবার তাকে আপন করে নেবে। মানুষগুলো বড্ড ভালো। এর মধ্যে দুবার খানবাড়িতে এসেছিল অনিমা। কথাবার্তা বলে একসাথে সময় কাটিয়ে দারুণ লেগেছে তার। দুপুরের তপ্ত রোদ চারিদিকে। শীত গ্রীষ্মের মাঝামাঝি পর্যায়ে আছে যেন প্রকৃতি। কখনো শীতল বাতাসে প্রাণ জুড়িয়ে যায়, আবার কখনো গরমে হাঁসফাঁস লাগে। তাহলে গেলাম আমি, তুই সাবধানে যাস অনিমা। গাড়ি থেকে নামতে নামতে বলল শায়লা। অনিমা ও শায়লা খুব ভালো বন্ধু। শপিং করতে গিয়ে শায়লার সাথে দেখা হয়ে গিয়েছিল বলে বাসা পর্যন্ত পৌঁছে দিল অনিমা। ঠিক আছে, বিয়ের একদিন আগেই কিন্তু চলে আসবি। অবশ্যই ম্যাডাম, আপনার বিয়েতে আমি না এসে পারি? ঠিক আছে, গেলাম রে। অনিমা হাত নাড়িয়ে টাটা দিল। শায়লা বাড়ির ভেতরে চলে যাওয়ার পর আবার গাড়ি চালাতে লাগলো অনিমা। 3 দিন পর বিয়ে। কাকতালীয়ভাবে বিয়ের একদিন পরই আয়নের জন্মদিন। বিয়ের পরপরই তো নতুন বউয়ের পক্ষে বাসা থেকে বেরিয়ে শপিং করা সম্ভব না, সেজন্য
আগেভাগে আয়নের জন্য গিফট কিনে নিয়েছে। ডাইনিং টেবিলে খেতে খেতে বিয়ে নিয়ে বিভিন্ন কথাবার্তা বলছে সবাই, শুধু আয়নই চুপচাপ। মনটা অস্থির লাগছে বড়। বেশ কিছুক্ষণ হলো অনিমার কোনো টেক্সট আসেনি। মেয়েটা বড্ড পাগলামি করে, ঘন্টায় ঘন্টায় টেক্সট করে, অথচ কয়েক ঘন্টা কেটে গেল তবুও কোনো টেক্সট কল করলো না। আয়ান, কি রে, না খেয়ে বসে আছিস কেন? বোনের প্রশ্নে হকচকিয়ে উঠল আয়ান। অন্যমনস্ক থাকার ফলে এতক্ষণ কি নিয়ে সবাই কথা বলছিল সেটাও বুঝতে পারছে না সে। খাচ্ছি তো আপাই। তাহমি তুইও না, আজ বাদে কাল বিয়ে, ওর তো এমন হালই হবে। আয়ান কি বলবে বুঝতে পারছে না, বড্ড টেনশনে আছে। অনিমার ফোনটাও বন্ধ বলছে। তাও কথা। মুস্কি হাসলো, তৃষাও হাসছে। বড়দের খাওয়া হয়ে গেছে আগেই, ওনারা নিজেদের ঘরে চলে গেছেন। সহন আয়ানের কাঁধে হাত রেখে বলল, এত চিন্তা করিস না, সবকিছু ভালো হবে, খাবার খেয়ে নে। ভাইয়া। আয়ান কিছুতেই খাবারের মন বসাতে পারছে না। বাসায় বসে কোনো খোঁজও পাওয়া যাচ্ছে না। অনিমার বাবাকে কল দিয়ে জিজ্ঞেস করবে তাও পারছে না। ভদ্রলোক কি না কি ভাববেন অথবা চিন্তা করবেন, এসব ভেবে কলও করছে না আয়ান। সন্ধ্যা নেমেছে, আকাশের গায়ে লেগে থাকা গোধূলির শেষ রংটুকু ধীরে ধীরে মিশে যাচ্ছে নরম কালো অন্ধকারে। পশ্চিম দিগন্তে এখনো একটুখানি কমলা আভা রয়ে গেছে, যেন বিদায়ী দিনের শেষ চিহ্ন। মফস্বলে সন্ধ্যা শহরের মতো কোলাহল মুখর নয়, এখানে রাত নামে ধীরে শান্তভাবে। রাস্তাঘাটে তখনও দু একটা সাইকেল চলে যায়। হেঁটে ফেরার পথে দোকানের সামনে দু একজন গল্পগুজব করে। চায়ের দোকানগুলোয় ভিড় কিছুটা কমে আসে, কিন্তু কাচের গ্লাসে চা ঢালার টুংটাং শব্দ তখনও শোনা যায়। হাটের দিক থেকে ভেসে আসে গরুর গলার ঘণ্টার আওয়াজ। কয়েকজন বিক্রেতা ক্লান্ত শৈলে দোকান গুটিয়ে বাড়ির পথে হাঁটছে। রাস্তার ধারে পুরনো অ্যালুমিনিয়ামের বাতিগুলো ঝাপসা আলো ছড়িয়ে দিয়ে রেখেছে। দূরের মসজিদ থেকে ভেসে আসে ঈশার আজান। কেউ তাড়াহুড়ো করে বাড়ি ফিরেছে, কেউ হয়তো এখনো সন্ধ্যার প্রশান্তিতে পথের ধারে বসে আছে। শেখ বাড়ির গেটের সামনে এসে দাঁড়িয়েছে আয়ান। বিকেলের দিকে বাড়ি থেকে বেরিয়েছিল সে। সত্তার শেখকে কল না করে সরাসরি বাড়িতে চলে আসা নিয়ে একটু অস্বস্তিতে থাকলেও এছাড়া আর কিছু করার ছিল না তার। অনিমাকে নিজের চোখে না দেখলে শান্তি হচ্ছে না। গেট পেরিয়ে সদর দরজার সামনে এসে দাঁড়ায় আয়ান। বার কয়েক কলিং বেল বাজাতেই অনিমা দরজা খুলে দিল। স্বস্তির নিঃশ্বাস ফেলল আয়ান। তুমি এখন? এমনি আসলাম, আশা বারণ? না না, তা বলতে চাইনি, ভেতরে এসো। আয়ান ধীর পায়ে বাড়ির ভেতরে প্রবেশ করল। অনিমা দরজা আটকে দিয়ে দোতলার দিকে এগোচ্ছে। এখানেই বসতাম, বেডরুমে যাওয়ার দরকার ছিল না, আঙ্কেল খারাপ ভাবতে পারেন। বাবা বাসায় নেই, ফিরতে দেরি হবে, তুমি এসো তো। অনিমা আয়নের হাত ধরে এগোতে লাগলো। রুমে ঢুকেই আয়নের বুকে ঝাঁপিয়ে পড়ল সে। আয়নও গভীরভাবে জড়িয়ে নিল তাকে। তোমার ফোনের কি হয়েছে? ফোনটা ছিনতাই হয়ে গেছে, জ্যামে ছিলাম, জানলা খোলা ছিল গাড়ির। তারপর কি হয়েছে বুঝতেই পারছো, বাবা রাতেই নতুন ফোন কিনে নিয়ে আসবেন। দীর্ঘশ্বাস ছাড়লো আয়ান। অনিমা বিষয়টা বুঝতে পেরে আয়নের কপালে চুমু খেলো একটা। আয়ান অনিমার মাথায় হাত বুলিয়ে দিয়েছে। কতটা টেনশনে ছিলাম জানো? সরি গো, বাসায় ফিরে ল্যান্ডলাইনে কল করা দরকার ছিল। আয়ান চুপ করে রইল। অনিমা আবারও বলল, রাগ করেছো? না, তুমি ঠিক আছো, এটাই স্বস্তি। এত ভালোবাসো, আগে তো বুঝিনি। আয়ান কি বলবে বুঝতে পারছে না। দুজন দুজনার চোখের দিকে তাকিয়ে আছে। আসলে আয়ান একটু চাপা স্বভাবের। রাগ, অভিমান, ভালোবাসা সবকিছুই কম প্রকাশ করে। বলে কয়ে ভালোবাসি বোঝাতে পারে না। কি হলো, চুপ করে আছো কেন? ভালোবাসি, সেটা আগে বুঝনি ভেবে অবাক হচ্ছি। আমি ভাবলাম আমি তোমাকে বেশি ভালোবাসি, তুমি বাসো, তবে আমার মতো না, কম। কিন্তু না, কয়েক ঘন্টা কথা না হওয়াতে বাসায় এসে প্রমাণ করলে আমার চেয়ে বড় পাগল তুমি। তাই না, দুষ্টু মেয়ে? আয়ান অনিমাকে কোলে তুলে নিল। অনিমা জড়িয়ে হেসে উঠল তাতে। আয়নের গলা জড়িয়ে ধরে আছে সে। হ্যাঁ, তাই তো। বিয়েটা হোক, তারপর মজা বুঝাবো। এখনই বোঝো, আমি বুঝতে চাই। ঠিক আছে, মার খাওয়ার জন্য রেডি হও, আমি চিরুনি দিয়ে পিটাবো। চোখ বড় বড় করে ফেললো অনিমা, অভিমানী সুরে বলল, মারবে? তো এছাড়া আর কিভাবে মজা দেখানো যায়? অনিমার ঠোঁটে দুষ্টু হাসি ঝিলিক দেখা যাচ্ছে। হুট করেই আয়নের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল সে।
চমকালো আয়ান। এসবের জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। অবশ্য অনিমা বরাবরই এমন করে। আয়ান বড্ড কষ্ট করে নিজেকে নিয়ন্ত্রণ করে রাখে। এভাবে এসব বিয়ের পর ম্যাম, এখন নামুন কোল থেকে, যান, বাড়ি ফিরতে হবে আমাকে। অনিমাকে কোল থেকে নামিয়ে দিল আয়ান। সে তো ফিরবেই, কিন্তু খালি মুখে না। চলো, খাবার খেয়ে যাবে। এই আজ না, ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে। তাছাড়া বাড়িতে কাউকে বলেও আসিনি। কল করে দাও কাউকে। ভাত না খেলে অন্য কিছু খেয়ে যাও, হালকা কিছু। অনিমা খুব আহ্লাদি স্বরে বলল কথাগুলো। আয়ান মুস্কি হাসল। এবার আর কথা ফেলতে পারবে না সে। এভাবে বললে কোনো প্রেমিক পুরুষ প্রেমিকার মুখের উপর না বলতে পারে? ঠিক আছে, চলো। আই লাভ ইউ। ভালোবাসি। অনিমা হাসল। আয়ান সব সময় বাংলায় ভালোবাসি বলে, ইংরেজিতে বললে নাকি মন থেকে ফেল আসে না। আয়ানের কি হয়েছে বলো তো? কি হয়েছে? সহন জিজ্ঞেস করলো। তাহমি বিছানা ঠিকঠাক করতে ব্যস্ত। দুপুরে খাওয়ার সময় ও কেমন অন্যমনস্ক ছিল। বিকেলে কাউকে কিছু না বলে কোথাও যেন একটা বেরিয়ে গেল। হয়তো অনিমার সাথে কথা কাটাকাটি হয়েছে কিংবা অন্য কিছু। ঠিক হয়ে যাবে, তুই টেনশন করিস না। তুই টেনশন করলে বেবির জন্য ক্ষতিকর সেটা। টেনশন করছি না, এমনি বললাম। কোনো কিছু ভাবার দরকার নেই তোর, আমি আছি সব কিছুর জন্য। তুই শুধু নিজের আর বেবির খেয়াল রাখবি। আমি আয়নের সাথে কথা বলবো। ঠিক আছে, ঘুমোচ্ছি আমি। ঘুমা, আমি আছি জেগে। আয়ান ফিরলে দরজা খুলে দেব। আচ্ছা। খান বাড়িতে হই হল্লা পড়ে গেছে। নতুন বউ নিয়ে বাড়ি ফিরেছে আয়ান। সবাই বধূবরণে ব্যস্ত। সবার আন্তরিকতা দেখে অনিমা ভীষণ খুশি হচ্ছে। এবারের লোকগুলো এত ভালো ভেবেই শান্তি লাগছে ওর। লাল টুকটুকে বেনারসি পরে আয়ানের পাশাপাশি দাঁড়িয়ে আছে অনিমা। আয়ানের পরনে সাদা রঙের পাঞ্জাবি। তাহমি বাড়িতেই ছিল, বিয়ে বাড়ি যায়নি। তৃষা সহন ওরা গিয়েছিল। তাহমির 6 মাস চলছে। এখন থেকেই খুব সাবধানে থাকতে হচ্ছে তাকে। শাশুড়ি, চাচি, মা সবাই ভীষণ চোখে চোখে রাখে তাহমিকে। কিরে আয়ান, নতুন বউয়ের পাশ থেকে তো নড়ছিসই না। পাশের বাড়ির বৃদ্ধা সম্পর্কে দাদি হয় ওদের। সবাই দাদির মতোই শ্রদ্ধা করে, ভালোবাসে ওনাকে। আয়ান মুস্কি হাসলো দাদির কথায়। তোমার কি হিংসে হচ্ছে ডার্লিং? আবার জিজ্ঞেস করে হবে না, আমার ভালোবাসা কম পড়ে যাবে এখন। দুজনের কথায় উপস্থিত সবাই হাসতে লাগলো। অনিমাও মুস্কি মুস্কি হাসছে। কিছু কম পড়বে না দাদি, আমার মন অনেক বড়, দুজনকে ভালোবাসলেও কম পড়বে না। তাহলে ঠিক আছে। আয়ান হাসলো। আমিনা, মারিয়া সবাই অনিমাকে নিয়ে বাড়ির ভেতরে যেতে লাগলো। সহন ও আয়ান পেছনে পড়ে রইল শুধু। বুঝলি আয়ান, এ বাড়িতে ছেলের বউদের কদর বেশি, ছেলেদের কোনো কদরই নেই। হ্যাঁ, বুঝতে পেরেছি। তোমার মতো এখন আমাকেও সবাই কম কদর করবে, অনিমাকে বেশি ভালোবাসবে। ঠিক বলেছি না ভাইয়া? চুপ, চল চল, বউয়ের কাছে চল, বেশি কথা বলে। আয়ান আর কিছু বলল, ভাইয়ের সাথে বাড়ির ভেতরে যেতে লাগলো। আজ রাতটা অনাবিল আনন্দ নিয়ে এসেছে আয়ান ও অনিমার জীবনে। অবশেষে কাঙ্ক্ষিত সেই রাত এসেছে। আয়নের ঘরটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। নতুন জীবনের প্রথম অধ্যায়কে বরণ করতে তৈরি নতুন দম্পতি। বৈদ্যুতিক বাতির বদলে ঘর জুড়ে রয়েছে মোমবাতি। বাতাসে মোমবাতির হালকা আলো টিমটিম করে জ্বলছে। তার উজ্জ্বলতা পুরো ঘরটাকে এক আশ্চর্য শান্তিতে ভরিয়ে তুলেছে। কেমন একটা রোমান্টিক পরিবেশের সৃষ্টি হয়েছে। বিছানার ওপর লাল ও সাদা গোলাপের পাপড়ি ছড়িয়ে রাখা হয়েছে। মাঝখানে হৃদয়ের আকৃতি অর্থাৎ হার্ট শেপ তৈরি করা হয়েছে গাঢ় লাল গোলাপ দিয়ে। বিছানার চারিদিকে পর্দার মতো নরম চাল ফেলে রাখা হয়েছে, যার গায়ে ছোট ছোট জলজলে রঙিন বাতি জ্বলছে। বালিশের উপর রাখা আছে সাদা রঙের মখমলের কুশন। একপাশে ছোট্ট টেবিলে রাখা কাচের ফুলদানি, তাতে রজনীগন্ধার লম্বা স্টিক, যেখান থেকে মিষ্টি সুবাস ছড়িয়ে পড়ছে। খাটের চারপাশে একেবারে ছোট ছোট সুগন্ধি মোমবাতি জ্বলছে। ঘরের পর্দাগুলো হালকা সাদা রঙের এবং সেই পর্দার ফাঁকে মোমবাতির আলো ছড়িয়ে পড়ছে, যা ঘরের পুরো পরিবেশে এক উষ্ণতা এবং কোমলতা এনে দিচ্ছে। দেয়ালে কিছু পেন্টিং চলছে। ঘরের কোণে আয়ানের জন্য একটি ছোট্ট টুকটুকে লাল রঙের গিফট বক্স রাখা, যেখানে অনিমার হাতে লেখা ছোট্ট একটা চিঠি। আজ থেকে তুমি আমার, শুধু আমার। অনিমা বসে আছে বিছানার মাঝখানে।
হার্ট শেপের পাশে। আয়ান কেবল দরজা খুলে ভেতরে প্রবেশ করল। দৌড়ে চড়ে উঠল মেয়েটা। পরনে তার গোলাপি রঙের শাড়ি, ফুলের সাজ, আয়নের বর্ণে সাদা রঙের পাঞ্জাবি। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি অনিমাকে। তৃষাকে 2000 টাকা দিয়ে পার হয়ে গেছে আয়ান। তাহমির কথা মতো আয়ান রুমে ঢুকতেই বিছানা থেকে নামলো অনিমা। আয়ানকে সালাম করল মুখে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার দুষ্টু অনিমাকে এত ভদ্র হলে তো মানায় না। তাহলে কি তুমি আমার দুষ্টুমি দেখতে চাইছো? অবশ্যই। আয়ান অনিমাকে কোলে তুলে নিয়ে বিছানার দিকে এগোচ্ছে। অনিমা একেবারে চমকে গেছে। আয়ান নিজে থেকে কোলে তুলে নিল। আশ্চর্য। তাজ হঠাৎ নিজে থেকে কোলে নিলে? কারণ এখন তুমি আমার বউ। তোমাকে ছোঁয়ার বৈধতা পেয়ে গেছি এখন। ও, আগেও তো ছুঁয়েছো, তবে নিজে থেকে না, আমি জোরাজুরি করতাম বলে। ভাবতাম তুমি আমার প্রতি আগ্রহী নও সেজন্য। অনিমাকে বিছানায় শুইয়ে দিয়ে ঠোঁটে আঙুল ছুঁয়ে দিল আয়ান। অনিমা কথা শেষ করতে পারল না তাতে। আয়ান অনিমার কপালে আলতো করে চুমু খেলো একটা। আপিসে চোখ বন্ধ করে ফেলল অনিমা। তোমার প্রতি আগ্রহী বলেই তোমার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতাম। না জানি কখন সীমা অতিক্রম করে ফেলি সেই ভয়ে। প্রেমিকের কাজ তার ফুলের মতো প্রেমিকাকে রক্ষা করা। রক্ষক যদি বক্ষক হয়, তবে বাকিদের সাথে রক্ষকের কি পার্থক্য রইল? প্রেয়সীর গায়ে কলঙ্কের দাগ লাগতে না দেওয়াই প্রকৃত প্রেমিকের ধর্ম। অনিমা লম্বা নিঃশ্বাস ফেলল। আয়নের গলা জড়িয়ে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে বলল, তোমার ভাষণ বন্ধ করো। এত ভালো দরকার নেই আমার। একটু অত খারাপই ভালো। যেমন নায়কের থেকে ভিলেন বেশি ভালো, আই মিন ভালো লাগে তেমন। পাগলি, কই যাও? দাঁড়াও, মোমবাতি অফ করে আসছি। অনিমা মুচকি হেসে আয়ানকে ছেড়ে দিল। দুটো মোমবাতি রেখে বাকিগুলো নিভিয়ে দিয়ে এলো আয়ান। অনিমা বসে বসে গোলাপের পাপড়ি দেখছে। লাল গোলাপ বেশ ভালো লাগে ওর। আচ্ছা, আমাদের বেবি হবে কবে? অনিমার এমন প্রশ্নে থতমত খেয়ে তাকিয়ে আছে আয়ান। মোমের আলোতে কি সুন্দর লাগছে মেয়েটাকে। কিন্তু মেয়েটা এইমাত্র বলল কি, আগে তুমি বড় হও, তারপর। আমাকে কোন জায়গা থেকে ছোট মনে হয় তোমার? হাত পা সবই ঠিকঠাক। বয়স 19 হবে 2 মাস পর। ঠিক আছে, 20 বছর হোক তারপর। সত্যি? আয়ানকে বিছানায় শুইয়ে দিয়ে বুকে শুয়েছে অনিমা। হ্যাঁ, 3 সত্যি। লাভ ইউ হাবি। হাবি। আগে বলো লাভ ইউ টু। আই লাভ ইউ টু। হাজবেন্ড হাবি। ওকে হাবি। ফিক করে হাসলো আয়ান। দুহাতে বুকে জড়িয়ে নিল অনিমাকে। ওকে। অবশিষ্ট মোমবাতি দুটো ফু দিয়ে নিভিয়ে দিল আয়ান। অনিমাকে নিজের কাছে টানলো। যতটা কাছে টানলে দুজন মিলেমিশে একাকার হওয়া যায়, ঠিক ততটা। কি সমস্যা, ঘুমাচ্ছ না কেন? বারবার কোমরে হাত রাখছো কেন? পেছন ফিরে শুয়ে আছে তাহমি। সহন বেচারা বারবার বউকে আদর করার চেষ্টা করছে, কিন্তু বউ বুঝেও না বোঝার ভান করতে ব্যস্ত। এমন করছিস কেন? একটু কাছে আয় না। তোমারও বা এত কাছাকাছি আসতে হবে কেন আজ? গতকাল তো আদর করলে না, মানে আজকে আয়নের বাসর। তাহমি সহনের দিকে ফিরে তাকালো। এবার সহন মিটিমিটি হাসে। অসভ্য ছেলে একটা। ছোট ভাইয়ের বাসর, তাতে তোমার কি? আরে আমি কি ওদের নিয়ে কিছু বলেছি? আমি জাস্ট বললাম ওদের বিয়ে। বাসর দেখে আমারও বিয়ে কথা মনে পড়লো। আমাদের বাসর তোদের মতো হয়নি। তা ঠিক। পুচকি কি নড়াচড়া করেছে আজ? আলহামদুলিল্লাহ। ঘুমোতে দাও। সহন জড়িয়ে ধরতে চাইলে তাহমি দূরে সরে গেল। এই তাহমিকে চেনে না সহন। তাহমি কখনো এসব বিষয় না করে না, উল্টো আগ্রহী থাকে। তাহলে কি মেয়েটা কোনো কারণে অভিমান করেছে? ভাবতে পাগল সহন। কি হয়েছে ভাবতে ভাবতে মনে বলো, বিয়ে বাড়িতে একটা মেয়ের সাথে কথা বলেছিল সহন। আর বাড়ি ফিরে সে কথা তাহমিকেও বলেছিল। অনিমার এক বান্ধবী সহন বিবাহিত না জেনে প্রপোজ করে বসেছিল। সেসব তাহমিকে বলতে বলতে হাসছিল সহন। সহন লম্বা নিঃশ্বাস ফেলল। তার বউ যে কি লেভেলের হিংসুটে তা তো জানেই, তবুও কেন ওসব বলতে গেল ভেবে নিজেকে আহাম্মক মনে হচ্ছে ওর। শোন না, কি? আই লাভ ইউ। ভালো। তাহমি, আবার কোন বাল? রাগ করিস না। কিসের রাগ? আমি কোনো রাগ করিনি ভাই। আগে জামাই বল। বলবো না। বাহ, আমার বাচ্চা পেটে নিয়ে আমাকেই ভাই ডাকছে। ঠিক আছে, অন্য কাউকে ডাকবো তাহলে?
তাহমি যে খুব গম্ভীর হয়ে আছে সেটা ওর কথাবার্তায় বুঝতে পারছে সহন। কেস জন্ডিস, কি করবে বুঝতে পারছে না লোকটা। শোয়া থেকে উঠে বসলো সহন। তাহমি নিজ জায়গায় স্থির হয়ে শুয়ে আছে। এই কাম ধরলাম, আর কখনো কোনো মেয়ের কথা তোর সাথে বলবো না। তার মানে তুমি মেয়েদের সাথে কথা বলবে, আমাকে সেটা বলবে না? জিভায় কামড় দিয়ে তাকিয়ে রইল সহন। ধুর, মেয়ে মানুষ সামলানো বড্ড মুশকিল। আরে না, আমিও কোনো মেয়ের সাথে জীবনেও কথা বলবো না, মানে কাজের বাইরে কোনো কথা বলবো না, প্রমিস করছি রে। প্লিজ একটু হেসে দে। সহনের কানে ধরে দাঁড়িয়ে থাকা দেখে না চাইতেও হেসে দিল তাহমি। সহনও দীর্ঘশ্বাস ছাড়ল। বউটা তাহলে হাসলো অবশেষে। ওকে ওকে, আমার চাচা তো বড়টা, এদিকে এসো তো। এবার ঠিক আছে। সহন এক লাফে বিছানায় শুয়ে বলল। তাহমি নিজে থেকে জড়িয়ে ধরল তাকে। চুমু দাও। কোথায় দেব বল? কপালে দাও। সহন তাহমির কপালে চুমু খেল। তাহমি বরের বুকে মুখ গুজে দিয়ে চোখ বন্ধ করল। এই বুকে সব সুখ ওর। খানবাড়ি এখন পরিপূর্ণ। ছেলের বউদের নিয়ে হাসি খুশি সময় কাটছে মারিয়া আমেনার। তৃষার বিয়ের বিষয়ে সহন কথা বলেছে আজমাইন খানের সাথে। মেয়েটা বিয়ে করতে চায় না, চাকরি করতে চায়। অযথা মতের বিরুদ্ধে গিয়ে সংসার করতে গেলে জীবনে সুখের বদলে অশান্তি আসতে পারে ভেবেই সহনের এই বিষয়ে কথা বলা। বাড়ির সবাই ব্যাপারটা মেনেও নিয়েছে। করুক চাকরি, যখন ইচ্ছে হবে তখন না হয় বিয়ে করে নেবে তৃষা। অনিমা, আর কতক্ষণ লাগবে তোমার? স্যুট বুট পরে রেডি হয়ে দাঁড়িয়ে আছে আয়ান। অনিমা এখনো রেডি হতে ব্যস্ত। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল বাঁধছে সে। অনিমার বাবা বাড়ি যাবে ওরা। বিয়ের পর একবার গিয়েছিল মাত্র, আর যাওয়া হয়নি। এই তো হয়ে গেছে, প্রায় 5 মিনিট অপেক্ষা করো। তোমার 5 মিনিট মানে 15 মিনিটের সমান। আমি গাড়ি বের করছি, তুমি এসো তাড়াতাড়ি। ঠিক আছে। আয়ান রুম থেকে বেরিয়ে গেল। অনিমা তাড়াতাড়ি রেডি হতে ব্যস্ত হয়ে উঠেছে। এমন সময় তৃষা ঢুকলো রুমে। বেশ হন্তদন্ত হয়ে বলল, ভাবি, আপুর লেবার পেন উঠেছে, আমাদের হসপিটাল যেতে হবে। তৃষার কথায় চমকালো অনিমা। দ্রুত চুলগুলো খোপা করে নিল সে। চলো চলো, তোমার ভাইয়া গাড়ি বের করতেই গেছেন। হ্যাঁ চলো। রাত থেকে শরীরটা কেমন অস্থির লাগছিল তাহমির। থেমে থেমে পেটে ব্যথা হয়েছে, তবে সহ্য করার মতোই ছিল ব্যথাটা। কিন্তু সকাল হতে ব্যথার তীব্রতা বেড়েছে। আর যেহেতু ডক্টর আগেই বলে দিয়েছেন তাহমির নর্মাল ডেলিভারি সম্ভব না, কিছু সমস্যা আছে, সেজন্য পেন উঠেছে মানে হসপিটালে নিতেই হবে। সেজন্য সহন আর দেরি করতে চায় না। দ্রুত হসপিটালে নিয়ে যাবে তাহমিকে। বাড়ির সকলেই তাহমিকে নিয়ে ভীষণ চিন্তিত। সবাই ওর সাথে হসপিটালে উদ্দেশ্যে রওনা দিয়েছে। হাসপাতালে যাওয়ার পথে তাহমির ব্যথা ক্রমশই বাড়ছে। ওর কপালে ঘাম জমেছে। মাঝে মাঝে চোখ বন্ধ করে গভীর শ্বাস নিচ্ছে। সহন ওর পাশে বসে আছে, শক্ত করে ওর হাত ধরে রেখেছে। সহন বুঝতে পারছে এই মুহূর্তে তাহমির ভয় পাচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু ওকে সাহস দিতে হবে। তুই শক্ত থাক তাহমি, আমরা হাসপাতালে পৌঁছালেই সব ঠিক হয়ে যাবে, আরেকটু পথ বাকি। সহন ওর কপালে হাত রেখে বলল। তাহমি চুপ করে আছে। গাড়ির ভেতর একটা চাপা উদ্বেগ কাজ করছে সবার মধ্যে। আমেনা, মারিয়া, তৃষা সবাই চুপচাপ, শুধু গাড়ির ইঞ্জিনের শব্দ শোনা যাচ্ছে। মনে মনে সবাই সৃষ্টিকর্তার নাম জপ করছে। হাসপাতালে পৌঁছানোর পর নার্সরা দ্রুত তাহমিকে হুইল চেয়ারে বসিয়ে ভেতরে নিয়ে গেল। ডক্টর আগেই জানতেন তাহমির অবস্থা। সহন কল করেছিল, তাই সময় নষ্ট না করে জরুরি সিজারিয়ান অপারেশনের প্রস্তুতি শুরু করল। সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। সহন ওর হাত ছেড়ে দিতে দিতে বলল, যদিও সহনের নিজেরই বুক কাঁপছে। তাহমির চোখের জল চিকচিক করছে। শুধু একবার বলল, সব ভালো হবে তো? অবশ্যই হবে। সহন ধীর গলায় বলল, যদিও ওর গলা বুঝে আসছিল। কি হবে না হবে সেসব তা কেউ জানে না, সবকিছু আল্লাহ ভরসা। অপারেশন থিয়েটারে দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। বাইরে অপেক্ষারত সবাই নিঃশব্দে প্রার্থনা করতে লাগলো, যেন তাহমির আর তার অনাগত সন্তানের জন্য সব ঠিকঠাক হয়। সেজন্য অপারেশন থিয়েটারের লাল বাতিটা জ্বলে উঠল। সহন বাইরের চেয়ারে বসে পড়ল। ওর মাথা ঝুঁকে পড়েছে, মুঠো করা হাত দুটো একসঙ্গে চেপে ধরে আছে। তাহমির ব্যথায় কাতরানো মুখটা বারবার ওর চোখে ভাসে। লোকটার কি ভীষণ কষ্ট হচ্ছে ভেবে বুকটা খা খা করছে সহনের।
আমেনা ও মারিয়া পাশে বসে উদ্বিগ্নভাবে ফিসফিস করে দোয়া পড়ছে। ফারুক খান বারবার ওটির দিকে তাকাচ্ছেন, যেন কোনো খবর পাওয়ার অপেক্ষায়। সময় যেন থমকে গেছে। প্রায় 1 ঘন্টা পার হয়ে গেল। শহনের মনে হচ্ছে এই প্রতীক্ষা অসহনীয়। সে উঠে দাঁড়িয়ে বারবার কাচের দরজার দিকে তাকাচ্ছে, কিন্তু ভেতর থেকে কোনো খবর আসে না। অপেক্ষা যেন ফুরোচ্ছে না আজ। আয়ান পায়চারি করে যাচ্ছে। তৃষা আর অনিমা পাশাপাশি দাঁড়িয়ে আছে। হঠাৎ ওটি রুমের দরজাটা খুলে গেল। একজন নার্স বেরিয়ে এলেন, মুখে হালকা হাসি। তৎক্ষণাৎ সবাই নড়ে চড়ে উঠল। শহন এগিয়ে গেল নার্সের দিকে। নার্স নিজে থেকেই বললেন, মা এবং বাচ্চা দুজনেই সুস্থ আছেন। কথাটা শোনার পর যেন পুরো পরিবারের উপর থেকে একটা বিশাল চাপ সরে গেল। শহনের বুকের ভেতর জমে থাকা শ্বাসটা এক ঝটকায় বেরিয়ে এলো। দুমা কান্না চেপে ধরে হাত তুলে শুকরিয়া আদায় করলেন। তাহমি কেমন আছে? উনি এখনো অচেতন, ওষুধের প্রভাবে ঘুমিয়ে আছেন। কিছুক্ষণ পরে জেগে উঠবে, তখন দেখতে পারবেন। আর বাচ্চা? একটা ফুটফুটে মেয়ে হয়েছে আপনাদের, অভিনন্দন। শহন হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। বুকের ভেতর এক অদ্ভুত অনুভূতি খেলে যাচ্ছে। এতদিন শুধু কল্পনায় ছিল যে অনুভূতি, আজ সেটাই বাস্তব। সে বাবা হয়েছে। ধন্যবাদ নার্স। শহন ঘরের ভেতর তাকালো। জানালার কাচের ফাঁক দিয়ে অপারেশন থিয়েটারের আলো হলুদ পরিবেশে তাহমিকে শুয়ে থাকতে দেখল। তার পাশে ছোট্ট একটা ওয়ার্মার, যেখানে কম্বল মোড়ানো তাদের মেয়ে। শহনের চোখ ঝাপসা হয়ে এলো। ধীরে ধীরে হাসলো। বাড়ির সবাই হাসছে, নিজেদের মধ্যে কথা বলছে। খানবাড়িতে বহু বছর পর নতুন মেহমান এসেছে বলে কথা। তাহমিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। 7 দিন পর সবাই মিলে তাকে তার নবজাতককে বাড়ি নিয়ে যাচ্ছে। গাড়ির জানালা দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছে। বাইরে বিকেলের আলো ম্লান হয়ে আসে। শহন পাশে বসে আছে। তার কোলে ছোট্ট মেয়েটা ঘুমিয়ে আছে। নরম তুলতুলে হাত মুখ, একটা নিষ্পাপ মুখশ্রী। তাহমি ক্লান্ত হলেও চোখে প্রশান্তি। সে শহনের দিকে তাকিয়ে হাসলো, ধীর গলায় বলল, চাচা তো বর, আমরা এবার সত্যি সত্যি বাবা হয়ে গেলাম, তাই না? হ্যাঁ, আমাদের ঘরে ছোট্ট রাজকন্যা এসেছে রে। ওরা বাড়িতে পৌঁছতেই সবাই খুশিতে এক দৌড়ে দিয়ে বেরিয়ে এলো। মা, চাচি, শাশুড়ি, ভাই বোন সবাই হাত বাড়িয়ে মেয়েটাকে আদর করে বরণ করে নিল। বাড়ির আঙিনায় হাসির শব্দ ছড়িয়ে পড়ল। ফারুক খানের খুশিকে দেখে। নানা হয়েছে বলে কথা। অনিমাও ভীষণ খুশি। বিকেলে সত্তার শেখ আসবেন এ বাড়িতে নতুন মেহমানকে দেখার জন্য। আপুদের বেবিটা ভীষণ কিউট হয়েছে গো। বিছানায় বসতে বসতে বলল অনিমা। আয়ান হেসে বলল, তোমারও চাই নাকি কিউট বেবি? চোখ বড় বড় করে ফেলল অনিমা। এক লাফে আয়নের কোলে চড়ে বসল সে। আবার চিগাই। ঠিক আছে, আপাইদের বেবিটা একটু বড় হোক, তারপর। কেন? তোমার গ্রাজুয়েশন শেষ হবে, ততদিনে আর অহনা বড় হলে তাও মিয়া পাই আমাদের বেবিকেও দেখভাল করতে পারবে। আপায়ের বড় শখ আমাদের বেবিকে নিজের হাতে কেয়ার করার। তাহলে ঠিক আছে, আই লাভ ইউ হাবি। লাভ ইউ টু। অনিমাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেলো আয়ান। চোখ বন্ধ করে রইল অনিমা। বাড়ির উঠোন জুড়ে খিলখিল হাসি ছড়িয়ে পড়েছে। খানবাড়ির আকাশে আজ নতুন রং লেগেছে।